আমরা কি ক্লাস শুরু করতে পারি? তো একজন রেসপন্ড করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। হ্যাঁ, আমরা আসসালামু আলাইকুম স্যার। শুরু করতে পারেন স্যার। শুরু করতে আমরা পারেন। শুরু করতে পারি, কারণ অপেক্ষা করছিলাম যে 20 জন 25 জন এখন মোটামুটি অনেকে জয়েন করেছেন। সবাই ভালো আছেন না? জি স্যার, আপনি কেমন আছেন এখন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আরে চেহারা অনেকদিন পরে চেহারা চেঞ্জ হয়ে গেছে, এখন সব চুল টুল সাদা হয়ে গেছে। এই কিছু করার নাই, আল্লাহ পাক যখন যেভাবে মানুষের তো সময় এভাবে হয়ে আসে। যাই হোক, আমরা আজকে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর উপরে আলোচনা করব। তো আসলে দুটো কনটেক্সট আমাদের সামনে আছে, একটা হলো মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স এখানে মূলত ইন্ডিভিজুয়াল হাউস হোল্ডকে মিন করে। আমরা এর আগেও এই কথাগুলি বলেছিলাম, এটা ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড লেভেলের ডিসিশন মেকিং এর সাথে ইন্টারাকশন করা হয় ইকোনমিক ডিসিশনের ক্ষেত্রে। আর ম্যাক্রো ইকোনমিক্স ডিসিশনটা আসলে ন্যাশনাল লেভেলে হয় এবং এইটা আসলে এগ্রিগেট লেভেলে হয়। এগ্রিগেট বলতে আমরা এটা মিন করি যে হাউস হোল্ড অল টুগেদার, এবং এইখানেও কিন্তু ইকোনমিক ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হোলিস্টিক ফর্মে এখানে হয়। ডিসিশনের এই সুবিধা অসুবিধাগুলি দুটি প্রভাব পড়ে। তো সে কারণে আমরা জাস্ট মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সটাকে এখানে আনলাম আর একবার আলোচনার জন্য। এখন ম্যাক্রো ইকোনমিক্সটা আসলে আমরা জানি যে এইটা আমরা যে গত ক্লাসে আলোচনা করেছি, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি এবং as a whole a nation or a country, how it able to run its economy in a prudent manner, কতটা ভালোভাবে, দক্ষভাবে এবং সুনিপুণভাবে একটা দেশের অর্থনীতিকে পরিচালিত করছে, সেটার একটা চিত্র কিন্তু কোনো না কোনো ভাবে এই দুটো পলিসির মাধ্যমে চলে আসে এবং সেখান থেকে কিন্তু আমরা ন্যাশনাল ইনকামটাও ক্যালকুলেশন করি। এই যে আমরা বাজেটের কথা বললাম, মনিটারি পলিসির কথা বললাম, তারপরে আমরা ম্যাক্রো ইকোনমিক বিভিন্ন ইন্ডিকেটর গুলি আছে, ইন্ডিকেটর গুলি দেখলাম। এইটারই একটা অন্যতম ইন্ডিকেটর হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর মাধ্যমে ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট করা। আমরা যদি ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট না করি, আমরা যদি জিডিপি ক্যালকুলেশন না করি, তাহলে আমাদের বাজেটের আলটিমেটলি ব্যবসায় যেরকম উদ্দেশ্য হলো টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিটস, এবং টু ensure the growth of the business through maximizing profits and maximizing wealth. এই দুটো হলো মূলত একটা ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য। কান্ট্রিরও উদ্দেশ্য ঠিক তাই, যে গ্রোথটাকে এনশিওর করা এবং গ্রোথটাকে রিডিস্ট্রিবিউশন করে দেওয়া, ডিস্ট্রিবিউশন এন্ড রিডিস্ট্রিবিউশন করে দেওয়া, অর্থাৎ অ্যালোকেশন এফিসিয়েন্সিটা এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন এই যে অ্যালোকেশন এফিসিয়েন্সি বলতে আমরা মেইন করি যে ন্যাশনাল ইনকাম যেটা হলো বা জিডিপির মাধ্যমে যেই গ্রোথটা আমরা এনশিওর করেছি, সেটাকে আমরা কিভাবে সুষ্ঠুভাবে বন্টন করে দিয়ে সবাইকে সেই সুবিধাটা দিতে পারি। এটা মার্কেট ইকোনমি হোক অথবা কমান্ড ইকোনমি হোক অথবা মিক্সড ইকোনমি হোক অথবা যদি অন্য কোনো ধরনের ইকোনমিক সিস্টেম এখন পর্যন্ত আবিষ্কৃত হয় না, এইগুলির মধ্যে আছে। তারপরেও যদি আমরা ধরে নিই যে মিক্স অফ দ্য বোথ মার্কেট ইকোনমি এন্ড ওয়েলফেয়ার ইকোনমি, দুইটাকে একসাথে করে যদি আমরা করি, যেমন পশ্চিমা দেশগুলি অনেকে কিন্তু একসাথে করে সোশ্যাল ওয়েলফেয়ারটাও তারা নিশ্চিত করে, আবার কিন্তু মার্কেট ইকোনমিটাকেও তারা মানে নার্সিং করে। তা আমরা ঠিক সেরকম একটা অবস্থানে আছি। বাংলাদেশ কিন্তু অনেকটা সেরকম একটা অবস্থানে আছে। বাংলাদেশের অবস্থানটা এরকম যে এখানে ওয়েলফেয়ার এন্ড ওয়েলবিং অফ দা পুরার ক্লাসেস, দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিন্তু আমরা ওয়েলফেয়ার ওয়েলবিং জন্য, তাদের জন্য আমরা অনেক কিছু করতে হয়। এই জন্য বাজেটে একটা বিশাল অঙ্কের বরাদ্দ কিন্তু
কেউ বলে যে জেন্ডার বান্ধব বাজেট কিনা, কেউ বলে প্রতিবন্ধী বান্ধব বাজেট কিনা, কেউ বলে গরিব বান্ধব বাজেট কিনা, কেউ বলে যে এই দেশের শ্রমিক বান্ধব বাজেট কিনা, এরকম ওটাও বলে। কেউ কেউ বলে যে নিয়োগ বান্ধব বা কর্ম বান্ধব বাজেট কিনা। এটার অর্থ হলো যে এখানে আনএমপ্লয়মেন্ট রিডিউস করা, এখানে এমপ্লয়মেন্টটাকে ট্রিগারিং করা, এখানে গরিব মানুষ যাতে করে গরিবী অবস্থা থেকে আস্তে আস্তে উত্তরণ করতে পারে সেটার জন্য করা। এখন গরিব মানুষ কিভাবে বের হয়ে আসবে? তাদেরকে ক্যাশ টাকা দিয়ে তো বের করে আনা যাবে না, তাদের আসলে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। এখানে একটা শব্দ মনে রাখতে হবে, ইন্টারজেনারেশনাল পভার্টি সাইকেল। এইটা একটা শব্দ, বাট এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইন দ্য কেস অফ কান্ট্রি লাইক আস। কারণ ইন্টারজেনারেশনাল পভার্টি সাইকেল বলতে আমরা বিসার সাইকেলের নাম শুনেছি, যে এই দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে আমরা আবর্তিত হই বলে ওখান থেকে বেরোতে পারি। কিন্তু দারিদ্র্যের দুষ্ট চক্রটা কিন্তু আরেকটা বড় ধরনের একটা অভিঘাতের সাথে বা এক ধরনের সাইকেলের সাথে জড়িত, যেটাকে বলি আমরা যে বাবাই ঋণ করে গেছে, ছেলেও ঋণ করছে, এবং বংশ পরস্পরায় কিন্তু নাতিপত্তি এবং পরবর্তী যারা আছে তারাও কিন্তু এই ঋণের বোঝা বহন করেই যাচ্ছে। এখন এইখান থেকে যদি তাদেরকে মুক্তি দেওয়া না হয়, অর্থাৎ তার যদি ক্যাপাসিটি বিল্ড আপ তৈরি করে তাকে যদি এই যে বংশ পরস্পরায় যে সেই চক্রের মধ্যে ঢুকে গেল গরিবী হালেই থাকার, এরকম কিন্তু আছে, এরকম প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কিন্তু এরকম আছে। আমরা যদি ধরে নেই যে বেদে, হিজড়া, দলিত, এরকম নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, প্লাস বাংলাদেশেও কিন্তু কোস্টাল এরিয়াতে কিছু জনগোষ্ঠী আছে। একবার ঝড় আসে, টর্নেডো, ঘূর্ণিঝড় বিভিন্ন নামে আসে, আসার পরে তাদের সবকিছু নিয়ে যায়, তারা আবার কিন্তু এই সমস্ত কিছু হাত শূন্য হয়ে যায়। নদী ভাঙ্গা ফ্যামিলি, সব জায়গা সম্পত্তি অনেক কিছু ছিল, বিল্ডিং ছিল, তারপরে অনেক জমির মালিক ছিল, কিন্তু দেখা গেল যে নদী ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত তা নিঃস্ব হয়ে গেছে। So what we have to do, we have to think of how we can make sure that poor people will not remain poor for their lifelong and thereafter. তারা যাতে সেই অবস্থায় না থাকে, সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে আসে। তো সেটা আমাদের বিভিন্ন 5 ইয়ার প্ল্যান গুলির মধ্যেও সেই টার্গেটটা ঠিক করা হয়, এসডিজির মধ্যেও সেই টার্গেটটা আনা হয়েছে। কারণ হলো এসডিজি তো আর বাংলাদেশের না, এটা তো হলো গ্লোবাল। এখন এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটা কিন্তু গ্লোবাল, এটা আমরা এমডিজির পরে আমরা জানি যে 2015 সালের পরে আমরা এসডিজিতে চলে গেছে। এসডিজির একটা প্রথম এটাই হলো টু রিডিউস দ্য পভার্টি, টু এলিভেট দ্য হাঙ্গার। এরকম করে আমাদের নো ওয়ান উইল লিভ বিহাইন্ড, কেউ থাকবে না, পেছনে পড়ে থাকবে না, তাকে নিয়ে আসতে হবে। জেন্ডার ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, ডিসেন্ট ওয়ার্কের কথা বলা হয়েছে, এরকম 17টা গোলের কথা বলা হয়েছে। আমরা এখন এই যে গোলগুলি আমরা 7 5 ইয়ার প্ল্যান, 8 5 ইয়ার প্ল্যান আমাদের সামনে এখন বাস্তবায়নের জন্য আসছে। আমরা প্রত্যেক বছর একটা বাজেট পরিকল্পনা করি, সেটার ভিতরে থাকে, প্ল্যানের মধ্যে থাকে, এসডিজির মধ্যে আছে। তো এইটা হলো ম্যাক্রো ইকোনমিক কনটেক্সট থেকে কিন্তু এই জিনিসগুলি আসে। আলটিমেটলি ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনস যদি ভালো হয়ে যায়, ইন্ডিকেটর গুলো যদি ভালোর দিকে যাওয়া শুরু করে, তাহলে মাইক্রো কিন্তু তার সাথে সাথে মাইক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলিও আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। কারণ এটা বলা হয় যে যদি দেশের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক বিষয়গুলি যদি ম্যাক্রো লেভেল থেকে সাপোর্ট দিয়ে ভালো করা হয়, তাহলে মাইক্রো লেভেলের পিপলরা এই সুবিধাগুলি যখন এনজয় করবে, তখন তাদের ক্যাপাসিটি বিল্ড আপ হবে এবং তাদের জন্য একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্র তৈরি হবে, যেখান থেকে তারা তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। তো এখন এখানে বলা হচ্ছে, when judging whether the economy is doing well or poorly, it is natural to look at the total income that everyone in the economy is earning. তাহলে এই যে আমরা এখানে এতক্ষণ যেটা বললাম, ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনস গুলির মধ্যে আমরা যে
তিনটা মেজর প্রশ্ন কিন্তু এখানে আছে। Why is average income high in some countries and low in others? Why do prices rise rapidly in some time while it is stable in others? Why do production and employment expand or contract in others? এখানে মানে একটা কম্পারেটিভ সিনারিও দেওয়া হয়েছে। সেটা কি, কেন কিছু দেশ খুব বেশি ইনকাম করে, কেন কোনো দেশ খুব বেশি ইনকাম করতে পারে না, অর্থাৎ জিডিপি গ্রোথ এবং ন্যাশনাল ইনকাম কেন ভালো হয় না। এই জিনিসগুলি কিন্তু ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনস থেকে আনসারগুলি খুঁজে বের করবে। অর্থাৎ total economic conditions of a country has to be analyzed in such a way to compare with the other countries. আমার অন্য দেশগুলির সাথে আমার কম্পেয়ার করে নিয়ে আসতে, ঠিক জিনিসপত্রের দ্রব্যের ক্ষেত্রে বলা হয়েছে, এভারেজ ইনকামের ক্ষেত্রে বলা হয়েছে, এবং প্রোডাকশন এবং এমপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে। প্রোডাকশন মানেই হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, এগ্রিকালচারাল প্রোডাকশন অ্যান্ড সার্ভিসেস উইদিন দ্য কান্ট্রি। সার্ভিসেস যেগুলি আছে, সার্ভিসেস বলতে নন ম্যানুফ্যাকচারিং সেক্টর যেটা আমরা ব্যাংকিং, ট্যুরিজম, তারপরে আমরা কি বলে এই কালচার অর আমরা যেটাকে বলি যে মিক্স অফ সার্ভিসেস এন্ড প্রোডাকশন টুগেদার টু প্রমোট দ্য market in the outside of the country, so that people are interested to come in Bangladesh. যেটা অনেক দেশ করে থাকে যে তারা এখানে প্রোডাকশন এবং সার্ভিসের এমন সিনার্জি অ্যাড করে যেটার কারণে বিদেশিরা এখানে বিনিয়োগ করতে আগ্রহী হয়। বিদেশিরা এখানে এসে তাদের যে ভ্রমণ বা তাদের যে রিক্রিয়েশনাল বেনিফিটস গুলি এখান থেকে এসে এনজয় করতে পারে। যেমন কিছু কিছু ডেস্টিনেশন ওয়ার্ল্ডের আছে যেখানে আমরা ইন্দোনেশিয়ার বালিকে বলি, তারপরে থাইল্যান্ডকে বলি, অথবা আমরা ইভেন মালদ্বীপস, শ্রীলঙ্কা, এদেরও কিন্তু বিশাল একটা অঙ্ক থেকে আসে, কি বলে ট্যুরিজম সেক্টর থেকে আসে, এবং ট্যুরিজমের কারণে সেখানে কিন্তু আবার কিছু ফরেন ইনভেস্টমেন্টও চলে আসে। কারণ তারা ট্যুরিজমের জন্য এসে যখন দেখে যে the culture and the tradition of the society is such that এটা favorable environment এখানে কাজ করছে, তখন people are interested to invest in that country. এই কারণে এই তিনটা প্রশ্নকে এখানে এনেছে। এখন আমরা যে কোনো ভাবে হোক we have to attract the, আমার যদি মূলধন না থাকে, আমি মানে একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলের কথা বলি, আমার যদি নিজস্ব মূলধন না থাকে, তাহলে আমি বন্ধু বান্ধব, ব্যাংক, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে এসে কিন্তু আমাকে কোনো না কোনো ব্যবসা শুরু করে বা কোনো একটা কাজ শুরু করে দিয়ে আমাকে কিন্তু টিকে থাকতে হয়, খেয়ে পরে বেঁচে থাকতে হয়। ঠিক একটা দেশকেও তাই, একটা দেশও কিন্তু তার নিজের সুনামকে বিক্রি করে, গুডউইলকে বিক্রি করে। এই গুডউইলটাই আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে হাউ উই আর ট্রিটিং the people coming in our country for tourism and for other regions and how they evaluate us. এখন তো বাটন টিপলেই বোঝা যায় যে বাংলাদেশে ব্যবসা করতে কি পরিমাণ ভোগান্তির শিকার হতে হয়, বা পোর্ট থেকে মাল খালাস হতে কতদিন সময় লাগে, বা এই দেশের যে সি পোর্ট আছে বা এয়ারপোর্ট আছে সেখানে আসলে কি ধরনের হ্যাসেল তৈরি হয়। এই হ্যাসেল গুলির ইনফরমেশন গুলি তারা যারা ইনভেস্টর তারা কালেক্ট করে, এগুলির প্রতি তাদের কিন্তু খেয়াল। সো আমরা যখন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং করবো, তখন আমাদেরকে ভাবতে হবে যে অ্যাকচুয়ালি আওয়ার ফোকাস ইজ দ্য ম্যাক্রো ইকোনমি, আওয়ার মেজর ফোকাস ইজ দ্য ম্যাক্রো ইকোনমি অ্যান্ড মাইনর ফোকাস ইজ দ্য মাইক্রো ইকোনমি। এখন আমরা আসি ন্যাশনাল ইনকামটা কি। আমরা তো টোটাল ইনকামের কথা বললাম, এটা আমরা পরে আসবো। টোটাল ইনকাম অফ দ্য কান্ট্রি আমরা পরে আসবো।
তো আমরা এটা বলতে চাই যে ন্যাশনাল ইনকাম, হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম? আসলে এটা কি হিসাব বিজ্ঞানের মতো একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেরকম ইনকাম বের করে এইভাবে কি ন্যাশনাল ইনকাম বের করা যায়? যে আমার ডেবিট কত, ক্রেডিট কত, তারপরে আমি একটা রেওয়ামিল বানাইলাম, রেওয়ামিল বানানোর পরে আমি ব্যালেন্স শিট তৈরি করলাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানালাম, এরকম ইত্যাদি ইত্যাদি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলি করে আমি হয়তো ওখান থেকে একটা, কিন্তু এখানকার বিষয়টা একটু ভিন্ন রকম। এখানকার ন্যাশনাল ইনকাম আর আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের নেট ইনকাম দুইটা ভিন্ন রকম। এখন ন্যাশনাল ইনকাম মানে হলো ম্যাক্রো পার্সপেক্টিভ। তাহলে এটা কি, ন্যাশনাল ইনকামটা কিভাবে মেজার করা হয় এটার উপরে ভিত্তি করে সংখ্যাটা, the total value of final goods and services produced within the economy over a period of time. এখন এইটা আমাদের দেশে যেটা হয় প্রতি অর্থ বছরে, অর্থ বছরটা শুরু হয় কোন মাস থেকে? জুলাই থেকে। জুলাই থেকে জুন। এখন জুলাই থেকে জুন যখন হয় তার মানে হলো কোন বছরের মাঝামাঝি শুরু হয়, আবার আরেক বছরের মাঝামাঝি গিয়ে শেষ হয়। তার মানে দুইটা বছরকে এখানে আমরা সংযুক্ত করি। যেমন সামনে যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা আসতেছে, সে ফাইন্যান্সিয়াল ইয়ারটা হলো 2021 এবং 2022, অর্থাৎ 2022-এ অটোমেটিক্যালি আমরা জুনের 30 তারিখ পর্যন্ত যা হবে সেটাকে আমরা এর ভিতরে ধরবো। তার মানে হলো আমি যদি এখন ন্যাশনাল ইনকাম বলি, তাহলে এই বছর আমরা পরিমাপ করলাম 20-21 অর্থ বছর, অর্থাৎ 2020 সালের জুলাই থেকে এই বছরের জুন পর্যন্ত আমাদের যা হবে উৎপাদন, ফাইনাল গুডস ভ্যালু, টোটাল ভ্যালু অফ দ্য ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য ইকোনমি ওভার এ পিরিয়ড অফ টাইম। তাহলে এই যে পিরিয়ড অফ টাইমটা বলতে আমরা ঠিক করে নিলাম 20-21 সালের অর্থ বছরের ন্যাশনাল ইনকাম আমরা ক্যালকুলেট করব। তার মানে হলো আমরা গত 20 সালের জুলাই মাস থেকে এই বছরের জুন মাস এবং টোটাল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। এখন ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস বলতে ফাইনাল শব্দটা যখন আসে তখন বোঝা যায় যে তার মানে ইন্টারমিডিয়েট লেভেলও কিছু থাকে, প্রাইমারি লেভেলও কিছু থাকে। তার মানে ইন্টারমিডিয়েট এন্ড ফাইনাল প্রাইমারি লেভেলের গুডসটাকে আমরা এখানে কনসিডার করি না, ফাইনাল গুডসটাকে কনসিডার। ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস মানে হলো there is no further processing which is available for consumption, ultimate user দের কাছে যেটা চলে যায়, আলটিমেট ইউজারটা যেটা যে গুডস এন্ড সার্ভিসেসটা ভোগ করে। এখন রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিং বানায়, বাট হি ইজ নট দ্য কনজিউমার, হি ইজ নট দ্য ইউজার, হি ইজ টু সেল ইট টু দ্য কনজিউমার্স। সুতরাং এই ভ্যালুটা নির্ভর করবে আনটিল এন্ড আনলেস হি সোল্ড ইট আউট টু দ্য কি বায়ার্স, বায়ারদের কাছে বিক্রি করা পর্যন্ত। সুতরাং তার কাছে কিন্তু এটা ফাইনাল গুডস না, সে যে বিল্ডিংটা তৈরি করলো, ইট ইজ ইন্টারমিডিয়েট লেভেল। when it hand over to the users, end users যাদেরকে আমরা বলি, তার কাছে তখন সেটা ফাইনাল গুডস হবে। এখন এইটা ক্যালকুলেট করার তিনটা মেজর ওয়ে আছে। কি আছে? the sum of factors income earned in production। এখন আমরা এর আগে কিন্তু উৎপাদন নিয়ে কথা বলেছিলাম যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন হলো চারটা মেজর, যেটা আমরা বলি যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এন্ড এন্টারপ্রেনিউরশিপ। তো এন্টারপ্রেনিউরশিপটাও এখানে যুক্ত হয়ে চারটা ফ্যাক্টরের মাধ্যমে। এখান থেকে the contribution of those factors, ল্যান্ডের কন্ট্রিবিউশন থাকে, লেবারের কন্ট্রিবিউশন থাকে, ক্যাপিটাল থেকে কন্ট্রিবিউশন থাকে, এন্ড এন্টারপ্রেনিউরশিপ বা অথবা ম্যানেজমেন্ট যেটা অর্গানাইজেশন বলি ওটারও কন্ট্রিবিউশন থাকে। এই চারটা ফ্যাক্টরের যে কন্ট্রিবিউশনটাকে যুক্ত করে আমরা ক্যালকুলেট করতে পারি। তাইলে এটা হলো একটা পদ্ধতি।
আরেকটা পদ্ধতি হলো এগ্রিগেট ডিমান্ড ফর গুডস এন্ড সার্ভিস। আমরা থ্রি মেইন ওয়েস মানে তিনটা উপায়ে কিন্তু করতে পারি, তিনটা উপায় মানে অল্টারনেটিভ। তাহলে সেকেন্ড অপশন হচ্ছে এগ্রিগেট ডিমান্ড ফর গুডস এন্ড সার্ভিস। এগ্রিগেট ডিমান্ড তো আমরা জানি যে আমরা এগ্রিগেট ডিমান্ড বলতে বোঝাই ডিমান্ড অফ এ, ডিমান্ড অফ বি, ডিমান্ড অফ সি। আমরা ডিমান্ডের যে অঙ্কটা করেছি মনে আছে আমাদের নিশ্চয়ই, যে সবাই ডিমান্ডকে একত্রিত করবে। এখন এগ্রিগেট ডিমান্ডটা আসলে এই যে আমাদের বাংলাদেশে আমি যদি বলি যে কাপড়ের ডিমান্ড বাংলাদেশে আমি যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? আসলে এখানে প্রত্যেক হাউস টু হাউস বা পার্সন টু পার্সন গিয়ে তো আর সরকারের লোক গিয়ে তো আর জিজ্ঞেস করে না যে তুমি কত পরিমাণ জামা কাপড় কিনেছ, তার হিসাব বের করে নিয়ে আসা। এখানে একটা ফর্মুলা আছে। ডিমান্ড হলো অ্যাকচুয়ালি যারা সাপ্লায়ার তাদের নাম্বার কিন্তু বেশি না, কিন্তু এটা যে বিভিন্ন হাত বদল হয়ে আলটিমেটলি এন্ড ইউজারের কাছে আছে, এদের সংখ্যা বহু। সুতরাং এদের কাছে না গিয়ে সাপ্লায়ার যদি আমার দেশে যদি কোম্পানি থাকে যে 100 বা 150 কোম্পানি আছে, যারা দোকানদারের কথা বলি অথবা বিক্রেতার কথা বলি অথবা প্রডিউসারের কথা বলি, তাদের কাছ থেকে হিসাব নিলেই হয়ে যায় যে তোমার সেল কত। তাহলে আমরা বুঝতে পারি যে দিস ইজ দ্য এগ্রিগেট ডিমান্ড। অ্যাকচুয়ালি সাপ্লাই ইন আদার সাইড উই ক্যান কনসিডার ইট অ্যাজ দ্য ডিমান্ড। এখন ব্যাংক থেকে কতজনের লোন নিয়েছে, কতজনের সেভিংস রেখেছে, ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু বাংলাদেশ ব্যাংকে প্রতিদিন চলে যায়, মান্থলিও যায়, ডেইলি বেসিসে। এখন ইচ্ছা করলে সম্ভব ইলেকট্রনিক সিস্টেমে, ডিজিটালাইজ সিস্টেম যদি থাকে, যদি এটা আমাদের দেশে এখনো ওইভাবে চালু হয় নাই যে এভরিডে উই হ্যাভ টু রিড দ্য মানি সার্কুলেশন ইন দ্য কান্ট্রি। আমরা যদি ব্যাংকিং সিস্টেমটা খুব ইফিশিয়েন্ট হয়, ফর্মাল হয় এবং বেশিরভাগ লোকেরই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই ট্রানজেকশন হয়, তাহলে ব্যাংকিং সিস্টেমের দ্বারা কিন্তু আমরা প্রতিদিনই আমাদের আসলে যে ব্লাড ফ্লোটা, যেটাকে আমরা বলি ব্লাড অফ দ্য ইকোনমি, এটা কিভাবে সার্কুলেটেড হচ্ছে ইজিলি আমরা বের করবো, যদি আমাদের দেশে নট পসিবল। কারণ ব্যাংক যত শাখা ঢাকা শহরে বা শহর এলাকা আছে, গ্রামে কিন্তু অত শাখা নাই। আর গ্রামে অত শাখা থাকলেও ওই শাখাগুলি থেকে, ব্রাঞ্চগুলি থেকে কিন্তু হিসাব ওইভাবে কারেক্টলি এখানে আসে না। 3 নম্বর কারণ হলো যে আমরা অনেক ডিসগাইজ নামে অনেক অ্যাকাউন্ট করি, যেটা ব্যাংকাররা জানে, দে ডোন্ট লাইক টু ডিসক্লোজ ইট। যাই হোক, এটা একটা মানে একটা এক্সাম্পলের কথা বললাম যে আমাদের কিছু কিছু সমস্যা তো আছে। এগ্রিগেট ডিমান্ডটা আমরা ওইভাবে বের করে ফেলতে পারি। আরেকটা হতে পারে সাম অফ ভ্যালু অ্যাডেড ফ্রম ইচ প্রোডাক্টিভ সেক্টর অফ দ্য ইকোনমি। আমার দেশে যদি আমরা প্রাইমারি সেক্টরের প্রোডাকশন না করি, আমরা যদি প্রাইমারি সেক্টরে কম করি, আমরা সেকেন্ডারি বা টারশিয়ারি লেভেলে যদি আমাদের প্রোডাকশন বেশি হয়, মানে অনেক দেশে আছে, এটা থাইল্যান্ডের কথা বলি, ভিয়েতনামের কথা বলি, মালয়েশিয়া, তারা কিন্তু ভ্যালু অ্যাডেড মানে এসএমই এবং তাদের ভ্যালু এডিশন টাইপস অফ ম্যানুফ্যাকচারিং কনসার্ন বেশি, অর্থাৎ তারা অ্যাসেম্বলিংটা বেশি করে, গাড়ির অ্যাসেম্বলিং করে, ইলেকট্রনিক্স গুডস করে। এরা শুধু যার কাছে যে পায় এটা তো ঠিক দেয়। হ্যালো, কিছু বলছেন নাকি? সুতরাং আমাদের দেশ হচ্ছে গার্মেন্টস সেক্টর এবং আমাদের দেশে এখন অন্যান্য কিছু সেক্টর বলো। সুতরাং আমরা তাহলে ন্যাশনাল ইনকাম হলো টোটাল ভ্যালু of final goods and services produced within an economy over a period of time, এবং এটা তিনটা উপায় ক্যালকুলেট করা যায়। এখন why it is important, ন্যাশনাল ইনকাম এটা কেন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ? যে এটা প্রথম কথা হচ্ছে টু মেজার দ্য
level and rate of growth of national income. আমরা যে বাজেটে ফরকাস্ট করি ইয়ার টু ইয়ার বেসিসে, যে আগামী 5 বছরে বা 10 বছরে বা 21 সালে আমাদের এখানে যাব, 30 সালে ওখানে যাব, 41 সালে ওখানে যাব, এই যে আমরা ভিশন তৈরি করি, যে ভিশনটাকে আমরা মনে করি অ্যাটেন্ড করি। আমরা একটা 7 5 year প্ল্যান হলে আমরা 7 বছরের মাথায় আমরা ওই জায়গায় যেতে চাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রেট অফ গ্রোথটা দেখতে হবে। যেরকম আমাদের বেবি যখন বাচ্চা যখন 3 মাস 6 মাস 9 মাস এরকম বয়স হয়, তার ডেভেলপমেন্ট মাইলস্টোন বলে একটা কথা থাকে, অর্থাৎ তার যে সমস্ত বুদ্ধিভিত্তিক এবং শরীর ভিত্তিক যে সমস্ত গ্রোথ দরকার সেটা ঠিক মতো হচ্ছে কিনা সেটাকে রিড করা, মেজার করা, সেটাকে ফলো আপ করা, হ্যাঁ, সেটার যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের সাথে সেটা তুলনা করা। আমাদের ঠিক তাই। আসলে প্রথম কথা হচ্ছে যে এই ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট উদ্দেশ্য হলো যে আমি যেটা প্রত্যাশা করছি সেটা ঠিক আছে কিনা, সেই লেভেল অনুযায়ী আমি সামনের দিকে অগ্রসর হচ্ছে কিনা সেটা মেজার করা। এটা হলো প্রথম, এটা হলো মোটা দাগ, মানে মেজর অবজেক্টিভ। আর স্পেসিফিক অবজেক্টিভ হলো নো অ্যাবাউট ইকোনমিক গ্রোথ এন্ড বিজনেস সাইকেল। এখন স্পেসিফিক আমি বললাম কেন, যে আমরা এবারের বাজেটে আমাদের গ্রোথ কত ধরেছি? আমরা কত পার্সেন্ট গ্রোথ ধরেছি? জিডিপি গ্রোথ কত ধরেছি? স্যার 7.2%। 7.2%। আচ্ছা 7.1, আবার কেউ 2% বলছেন, ঠিক আছে, 1 আর 2 কাছাকাছি। এক্সপেক্টেড গ্রোথ আমরা এটা ধরছি। এটা কেন ধরছি? কারণ আগে কিন্তু আমরা 8% ধরেছিলাম। এই কোভিড সিচুয়েশনের কারণে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এটা সারা ওয়ার্ল্ড ওয়াইডই একটা মন্দাভাব চলছে, সে কারণে আমরা এটা কমায় ধরছি। তো আমরা এই যে স্পেসিফিক অবজেক্টিভের কথা বললাম, যে আমি ন্যাশনাল ইনকাম যখন জানতে চাইবো তখন আমাকে স্পেসিফিক কিছু অবজেক্টিভ সেট করতে হবে। 1 নম্বর অবজেক্টিভ হলো যে টু মেজার দ্য ইকোনমিক গ্রোথ এন্ড বিজনেস সাইকেল অ্যাজ ওয়েল। এখন বিজনেস সাইকেলটা বলতে আমরা কি বুঝি? বিজনেস সাইকেল তো আমরা সামনে করবো, মানে অ্যানালাইসিস করবো। তারপরে আমরা বলি বিজনেস সাইকেল হলো 3 ধরনের। হ্যাঁ, এটা হলো যে আমরা বলি যে রিসেশন মানে মন্দাভাব, তারপরে হলো বুম মানে এটা খুব চাঙ্গা হয়ে গেছে বিজনেস সাইকেল, ব্যবসা খুব চাঙ্গা, খুব ভালো ব্যবসা হচ্ছে, বিদেশে দেশে সব জায়গায় আমাদের আমদানি রপ্তানি বেড়ে গেছে, দেশের ভিতরে কনজাম্পশন বেড়ে গেছে, দেশের মানুষের ইনকাম লেভেল বেড়ে গেছে। আর এটা হলো ডিক্লাইনিং স্টেজ, রিসেশন এন্ড ডিপ্রেশন, যেটাকে আমরা বলি মূলত মন্দা ভাব। আর একটা হলো একেবারে ডিপ্রেশন মানে হতাশাগ্রস্ত ভাব, যেটা আমরা বলি, এটা বাংলা কি বলবো আমরা, মানে খুব খারাপ অবস্থার দিকে চলে যাওয়া। তো এখন এক ধরনের রিসেশন চলছে, এখন কিন্তু বুমিং স্টেজ আমরা নাই, এখন রিসেশন স্টেজে আছে। ডিপ্রেশন স্টেজে আমরা যাইনি। ডিপ্রেশন যখন হয় তখন মানে মূলধন খাইয়া ফেলে আর সোজা কথা। তো এখন তাহলে ন্যাশনাল ইনকাম মেজারমেন্টের মূল উদ্দেশ্য হলো, প্রথম কথা হলো যে আমাদের যে এক্সপেক্টেড গ্রোথ লেভেল অফ গ্রোথ অফ দ্য ন্যাশনাল ইনকাম, এটাকে আমাদের বিবেচনায় আনা। 2 নাম্বার হচ্ছে যে স্পেসিফিক অবজেক্টিভ হচ্ছে টু নো অ্যাবাউট ইকোনমিক গ্রোথ এন্ড বিজনেস সাইকেল, দেন টু
look into the changes to average living standard of the population. এখন লিভিং স্ট্যান্ডার্ডটা এখানে খুব গুরুত্বপূর্ণ। লিভিং স্ট্যান্ডার্ড বলতে আমরা বুঝি যে একজন মানুষ আসলে তার জীবন মানের মধ্যে গুণগত পরিবর্তন আনতে পারলো কিনা। সে আগে যে সমস্ত খাবার খাইতো এখন যা খাচ্ছে, আগে যে পরিমাণ সুষম খাদ্য খাইতে পারতো এখন সে ব্যালেন্সড অবস্থায় চলে গেছে। আগে ডেফিসিট ছিল, আগে হয়তো ডিম খাইতে পারতো না, কলা খেতে পারতো না, মাংস হয়তো সপ্তাহে প্রতিদিন খাইতে পারতো না, ডিম কলা এগুলি প্রোটিন জাতীয় খাদ্য বলি অথবা মানে চর্বিযুক্ত খাবার বলি, যেটা বিভিন্ন বয়সে দরকার ওই পরিমাণ খাইতে পারতো না। এখন হয়তো তার এই লিভিং স্ট্যান্ডার্ডে চেঞ্জ আসছে, যেটা বলা হয় বাংলাদেশে এখন আমাদের নেতা নেত্রীরা অনেক সময় বলে বাংলাদেশে এখন চেরা কাপড় বা মানুষ না খাইয়া থাকে না, তাদের পায়ে স্যান্ডেল আছে, তারপরে মাথার উপরে যে ঘরটার যে ছাউনিটা আছে সেটা আগে খড়ের ছাউনি ছিল অথবা কোনো গোলপাতা দিয়ে ছাউনি ছিল, এখন কিন্তু হয় বিল্ডিং অথবা টিন মজবুত শক্ত ভিত্তির উপরে তার ঘরটা আছে। অর্থাৎ এই যে লিভিং স্ট্যান্ডার্ডের মধ্যে এই মেজরিটি পপুলেশনের মধ্যে কোন চেঞ্জ আসছে কিনা এটাকে দেখ। এই জন্য ইম্পর্টেন্ট যে ন্যাশনাল ইনকাম আমার যদি মেজার করি, তাহলে যদি এটা না হয় তাহলে কি করতে হবে, আর যদি হয় তাহলে তো ভালো হচ্ছে, এটাকে আরো কিভাবে ভালো করা যায়। লুকিং এট দ্য ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে আমার ঠিক আছে, ভালো কথা, প্রথম মেজর গ্রোথ গোলটাও আমার ঠিক আছে, দ্বিতীয় যে স্পেসিফিক গোল সেটাও আমার ঠিক আছে। তাহলে আমার থার্ড যে ইম্পর্টেন্ট অবজেক্টিভ, যে ইম্পর্টেন্সটা, সেটা হলো যে whether it is actually distributed in a proper way, in a justice manner, equity manner. ইকুইটি মানে হচ্ছে ইকুয়ালিটি আর ইকুয়ালিটি, ইকুইটি দুইটা কিন্তু ভিন্ন শব্দ। আমরা ইকুয়ালিটি বলতে বুঝি যে সবাই সমান। এই সমানের মধ্যে কিন্তু আমরা বলি যে মসজিদে দাঁড়াইলে কিন্তু রাজা উজির বাদশাহ ফকির বড় লোক ছোট লোক সবাই ধনী দরিদ্র সবাই সমান। কিন্তু ইকুইটির প্রশ্নে কিন্তু আবার ভিন্ন রকম আছে। একটা হচ্ছে ন্যায়ালোক সমতা, আর একটা হচ্ছে সমান অবস্থান। সমান অবস্থান, লেভেল ফ্লাইং ফিল্ড বলি আমরা অনেক সময়, যে সমতল ক্ষেত্র সবাইকে সমহারে সুবিধা পাবে। আরেকটা হচ্ছে ইকুইটি এন্ড জাস্টিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি ইকুইটি এন্ড জাস্টিস না থাকে তাহলে ইকুয়ালিটি দিয়ে কোনো লাভ হবে না। আমি 10 জন লোক আসলো, সবাইকে সমান পরিমাণে 10,000 টাকা করে দিয়ে দিলাম, এটা ইকুয়ালি ইট ইজ ওকে, বাট ইট ইজ নট ইকুইটি। কারণ কার নিড কতটুকু এবং সেই নিডটাকে জাস্টিফাই করে যদি আমি তাকে দেই, যে যার 10,000 টাকার দরকার তারা 10,000 টাকা দিলাম, কিন্তু এমনও তো থাকতে পারে 10,000 টাকা দিচ্ছি ইকুয়ালি, বাট তাকে 10,000 টাকা না দিয়ে 2,000 টাকা কম দিলে হয়, তাহলে কিন্তু ইকুইটিটা সেখানে কার্যকর হয়। যে 10,000 টাকা যাকে দেওয়া হচ্ছে ইজ জাস্টিফাইয়েবল, 8,000 টাকা যাকে দেওয়া হচ্ছে সেটাও জাস্টিফাইয়েবল, তাহলে কিন্তু ইকুইটিটা এখানে কার্যকর। এখানে ইকুয়ালিটির প্রশ্ন আর থাকে না, তখন ইকুইটির প্রশ্নটা। সুতরাং ন্যাশনাল ইনকাম ডিস্ট্রিবিউশনটা আমাদের ইকুইটির ভিত্তিতে যদি হয়, তাহলে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের যে গুরুত্ব, এটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক কনটেক্সটে খুব অর্থবহ হয়।
এখন আমরা যদি এর আগে আমরা সার্কুলার ফ্লো অফ ইনকামের ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা ইচ্ছা দেখছিলাম যে পিক্টোগ্রামটা আমরা সেটা ইউজ না করে পরীক্ষা আসলে এটা ইউজ করি। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর আলোচনার মধ্যে কিন্তু অনেক সময় সার্কুলার ফ্লো অফ ইনকামের বিষয় নিয়ে আলাপ করতে বলা হয়, হাউ ইট অ্যাফেক্টস দ্য ফার্মস এন্ড হাউসহোল্ড লেভেল, অথবা এটা নিয়ে নানান রকম প্রশ্ন থাকে। এখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি দুইটা অ্যারো চিহ্ন কালার কিন্তু ভিন্ন। সবুজ কালারটা ফ্লো অফ ইনকাম এবং রেড কালারটা হচ্ছে ফ্লো অফ কমোডিটিস। কমোডিটিসটা গুডস এন্ড সার্ভিস। কমোডিটিসটা শুধু গুডস মিন করে না, এটা গুডস এন্ড সার্ভিসেস টুগেদার। তার মানে দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে কমোডিটি। তাহলে ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে আমরা দেখি যে আসলে ইনকামটা কিভাবে রোল করে, ইনকামটা কিভাবে রোল করে, এবং এই রোল করার মধ্য দিয়েই কিন্তু আলটিমেটলি আমরা বলি যে বছরের শেষে আমরা ওখান থেকে ইনকামটা মেজার করি। তাহলে এটা তো রোল করছে। আমরা অ্যাকাউন্টিং এ যেরকম ডেবিট ক্রেডিট বলি, এখানে আর ডেবিট ক্রেডিট না বলি, কিন্তু এখানে আমরা জানি যে এগুলি কিন্তু একটা বদল হয়, অদল বদল হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটা ঘুরে, এটা ঘুরতে 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 এটা কিন্তু চলমান প্রক্রিয়া। কারণ কোন একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষে কিন্তু আমরা সরকার যেরকম ব্যালেন্স শিট করে, গভর্নমেন্ট ব্যালেন্স শিট করে না, বাট ইট হ্যাজ দ্য অ্যানাদার বিগিনিং। জুন মাস শেষ হয়ে গেলে আবার জুলাই মাসে একটা বিগিনিং শুরু হয়। সে বিগিনিংটা কিন্তু এই কখনো কখনো আগের ব্যালেন্স নিয়ে শুরু হয়, কখনো কখনো এটা রিভলভিং মানে ঘূর্ণায়মান প্রক্রিয়া এটা চলতে থাকে। এই জন্য আমরা দুইটা কালার দিই। এখন যদি আমরা প্রথমে ইনকাম কালারটা শো করি, সরি কমোডিটি কালারটা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা ফার্মস দিয়ে শুরু করি। এখন মানে কোম্পানি, প্রতিষ্ঠান, যে কোনো ধরনের ফার্মস এর কথাই বলি, এটা সরকারি হোক আর বেসরকারি হোক, অথবা আধা সরকারি হোক, অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হোক, এটা ইউনিভার্সিটি হোক, এটা বাদাম বিক্রেতা হোক, এটা যেই কোনো ধরনের প্রতিষ্ঠান, ফর্মাল সেক্টর হোক, ইনফর্মাল সেক্টর হোক, যেটাই হোক, অর্থাৎ ফার্মস থেকে এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এগুলি দিয়ে ইনপুটস ফর প্রোডাকশন, এটা ফ্যাক্টরস মার্কেটে ঢুকবে। ঠিক আছে, এটাকে যদি আমরা বলি যে এইভাবে, এখানে এই ফ্যাক্টরস মার্কেটে এখান থেকে আইসা ফ্যাক্টরস মার্কেটে ঢুকলো। ফ্যাক্টরস মার্কেটে ঢোকার পরে সেখান থেকে এটা যাচ্ছে হাউস হোল্ড লেভেল, অর্থাৎ এই মার্কেট, যেই ফ্যাক্টরস মার্কেটে যেটা প্রোডাকশন হচ্ছে, সার্ভিস আর গুডস, এটা কনজিউম করে কে? হাউস হোল্ড। এটা যাচ্ছে কার জন্য? এন্ড ইউজারের জন্য। হাউস হোল্ড মানে এখানে কনজিউমার। তাহলে ফার্মস থেকে যা কিছু গুডস এন্ড সার্ভিস উৎপাদিত হয়, এইটা যাচ্ছে হাউস হোল্ড লেভেল। হাউস হোল্ড লেভেল থেকে এই যে হাউস হোল্ড লেভেলে যাচ্ছে, হাউস হোল্ড লেভেল কিভাবে যাচ্ছে? ইনকাম হিসেবে যাচ্ছে হাউস হোল্ডের কাছে, এবং এই ইনকামটা হাউস হোল্ড লেভেল থেকে খরচ হচ্ছে, স্পেন্ডিং হচ্ছে। এটা আবার ফাইনাল গুডস, যেটা আমরা বলি গুডস এন্ড সার্ভিসেস এর জন্য এটা সে ব্যয় করছে। তাহলে যে ব্যয়টা করছে, সে ব্যয়টা করছে মানে কোনো দোকান থেকে সে কিছু কিনলো, সেই দোকানের জন্য এটা রেভিনিউ হলো, সে রেভিনিউটা ঘুরে ফিরে আবার ফার্মস এর কাছে আসবে।
এট দ্য সেম টাইম হাউসহোল্ড যখন ইনকাম করে তখন ইনকামের এগেনস্টে কি করে হাউসহোল্ড, তার লেবার, ল্যান্ড এন্ড ক্যাপিটাল এগুলি কিন্তু আলটিমেটলি এই ফার্মসকে দিয়ে থাকে। অর্থাৎ একটা দেশের যেই যত রকমের রিসোর্স আছে সমস্ত রিসোর্সের মালিক কিন্তু আলটিমেটলি এই দেশের জনগণ। এটা ইসলামিক স্টেট হোক, নন ইসলামিক স্টেট হোক, এটা বলে এটা কমান্ড ইকোনমি হোক অথবা মিক্সড ইকোনমি হোক অথবা মার্কেট ইকোনমি হোক, যেটাই হোক না কেন সেই হাউসহোল্ড লেভেল থেকে কিন্তু আলটিমেটলি এইটা মার্কেটে চলে আসে এবং মার্কেটে আসার পরে এটা ফার্মস গুডস এন্ড সার্ভিসেসে রূপান্তর করে। গুডস এন্ড সার্ভিসেস থেকে ফাইনাল গুডস তৈরি হয়, সেই গুডস এন্ড সার্ভিসটা হাউসহোল্ড ক্রয় করে। ক্রয় করা মানে হলো তার স্পেন্ডিং। সো দিস ইজ a game of two things, the household income and buying of commodities. তার মানে হলো ফ্লো অফ ইনকাম এন্ড ফ্লো অফ কমোডিটিস। এখন এই যে হাউসহোল্ড এবং কোম্পানি বা ফার্মস আমরা যেটা বলি, এখানে চারটা জিনিস আমরা রেভিনিউ, স্পেন্ডিং, ইনকাম, তারপর রেন্ট এন্ড প্রফিটস, এগুলি এই চারটা বিষয় কিন্তু এখানে মূলত ভূমিকা রাখে এবং চারটা জিনিস হাউসহোল্ডের ক্ষেত্রে এই লাল কালি দিয়ে যেটি দেখানো আছে, আর হলো ভিতরে নীল কালি দিয়ে যেগুলি দেখানো আছে সেগুলি ফার্মস এর ক্ষেত্রে কন্ট্রিবিউট করে থাকে। এখন এই জিনিসটাকে আমরা বলি যে ইন এ নর্মাল ইকোনমি ফ্লো অফ ইনকাম which is actually circular flow of income, এটা কিন্তু মুভ করতে থাকে। এখন ফার্মস হয়তো কোনটা টিকে থাকে কোনটা টিকে থাকতে পারে না, কিন্তু হাউসহোল্ড তো টিকে আছে। হাউসহোল্ড কেউ ধনী হচ্ছে, কেউ গরিব হচ্ছে, কেউ হয়তো নিচের থেকে উঠে আসছে, কেউ হয়তো আগের অবস্থানে আছে, বাট হাউসহোল্ডস আর দেয়ার। এই যে বাংলাদেশে হয়তো একটা সময় 16 কোটি মানুষ ছিল, এখন আমরা বলি 70 কোটি, 17.5 কোটি, কেউ কেউ বলে 18 কোটি। যদিও সার্ভে শুরু হয়েছে, সার্ভে বলে দিবে আসলে এক্স্যাক্টলি কত পিপল আছে। এখন এই যে 16-17 কোটি যদি হয় আমাদের জনগোষ্ঠী, তাহলে হাউসহোল্ড কত? এখন যদি আমরা ধরে নেই যে আমাদের মানে যুক্তির খাতে যদি আমরা ধরে নেই যে না আমাদের 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষ হলে প্রতি 4 জনে বা 5 জনে যদি একটা ফ্যামিলি হয়, হাউসহোল্ড হয়, তাহলে আমাদের কতগুলি হাউসহোল্ড আছে? মানে আমাদের 4.5 কোটি থেকে 5 কোটি হাউসহোল্ড আছে। এই হাউসহোল্ড গুলি থেকেই কিন্তু আমাদের এই সার্কুলার ফ্লো অফ ডায়াগ্রামটা আবর্তিত করে। আচ্ছা, এখন এখানে বক্সের মধ্যে কিছু কথা বলা আছে, এগুলি আপনারা পড়ে নিলে বুঝতে পারবেন। বায়ার এবং সেটআপ থাকে প্রত্যেকটা ক্ষেত্রে। নিচে একটা কথা লেখা আছে, নিচের কথাটা খুব ইম্পর্টেন্ট। কখনো কখনো আমরা ন্যাশনাল ইনকামকে মিন করার জন্য এটাকে অন্যভাবে বলতে পারি যে ন্যাশনাল ইনকাম আসলে ইজ ইকুয়াল টু ন্যাশনাল এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু ন্যাশনাল আউটপুট, অথবা আমরা এভাবে বলতে পারি ন্যাশনাল আউটপুট ইজ ইকুয়াল টু ন্যাশনাল এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম। সার্কুলার ফ্লো অফ ইনকাম অনুযায়ী যদি আমরা এই ডায়াগ্রামটা এখানে শো করলাম, এইটা শো করে যে যা কিছু উৎপাদন হচ্ছে, আউটপুট যেটা আমরা বলি উৎপাদন, এইটা আসলে একটা দেশের জন্য ব্যয়, এবং এইটাকে যদি আমরা উল্টা দিক থেকে ধরি তাহলে এটা হচ্ছে আমাদের জন্য একটা আয়, ইনকাম। কারণ কারোর জন্য ব্যয়, কারোর জন্য আয়। যে প্রতিষ্ঠান বিক্রি করছে তার জন্য আয়, আর যারা এটা ভোগ করছে, খরচ করছে, টাকা দিচ্ছে, তাদের জন্য এটা ব্যয়।
সুতরাং হাউস হোল্ডের কনটেক্সটে যদি দেখি এটা হচ্ছে তার এক্সপেন্ডিচার, ফার্মস এর কনটেক্সটে যদি দেখি তাহলে এটা ইনকাম। আর যদি দুইজনের কনটেক্সটে দেখি তাহলে ইট ইজ এ আউট, টোটাল আউট। এখন এবার আসি আমরা এটাকে অ্যাকাউন্টিং, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। আমরা ন্যাশনাল ইনকাম তো দেখলাম এবং ন্যাশনাল ইনকাম কেন গুরুত্বপূর্ণ সেটাও দেখলাম। ন্যাশনাল ইনকাম 3 উপায়ে পরিমাপ করা যায় এবং এটার অবজেক্টিভ গুলি কি কি, অর্থাৎ গুরুত্বগুলি কি কি, ইম্পর্টেন্সটা কেন, সিগনিফিকেন্সটা কেন বেশি। তারপরে আমরা দেখলাম যে এটা একটা সার্কুলার ফ্লো দিয়ে এটা চলতে থাকে এবং সার্কুলার ফ্লো এর কারণে আমরা আজ এই তিনটা জিনিসকে ইকুয়ালাইজ করলাম যে ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু ন্যাশনাল আউটপুট ইজ ইকুয়াল টু টোটাল এক্সপেন্ডিচার অফ নেশন। এখন এটার যদি আমরা ইনকাম অ্যাকাউন্টিংটা বলি, যে এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংটা কিভাবে হয়। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং refers to the measurement of the aggregate economic activity, particularly national income and its components. আমরা কিন্তু ন্যাশনাল ইনকামের সংজ্ঞা দিয়েছিলাম যে ফাইনাল গুডস একটা অর্থ বছরে যে পরিমাণ ফাইনাল গুডস এন্ড সার্ভিস উৎপাদিত হয় তার সমষ্টি, the totality or the sum of the final goods and services produced in an economy within a financial year or within a time period. এটা টাইম পিরিয়ড বলা হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে এটা 6 মাসের জন্য কি ক্যালকুলেট করা যায়, 1 বছরের জন্য ক্যালকুলেট করা যায় নাকি একাধিক বছর? আসলে ম্যাক্সিমাম হলো 1 ইয়ার এবং 1 ইয়ার মানে 12 মাস। আর কেউ যদি 6 মাসের ক্যালকুলেশন করতে চায় করতে পারে, দ্যার ইজ নাথিং রং। কোন ইকোনমি কিন্তু 6 মাসের জন্য বাজেট দেয়, যেমন এবারে কিন্তু আমাদের দেশে কথা উঠছিল যে 6 মাসের আগে বাজেট দেন, 6 মাসের বাজেট দিয়ে দেখেন 6 মাসের অবস্থা কি হয়, তারপরে এটাকে অ্যানালাইজ করে দরকার পরবর্তী 1 বছরের বাজেট দেন। এটাও কিন্তু যে রং কনসেপ্ট এটা বলা যাবে না, এটাও কিন্তু ইকোনমিস্টরাই কিন্তু এই ধরনের বিষয়গুলিকে নিয়ে আসে। সুতরাং এখানে 6 মাসের জন্য কেউ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করতে পারে, বাট নট বিয়ন্ড 1 ইয়ার। টাইম পিরিয়ড মানে হচ্ছে নট বিয়ন্ড 1 ইয়ার। এখন যদি আমরা 1 বছরের জন্য তাহলে মেজারমেন্ট করি, তাহলে এগ্রিগেট ইকোনমিক অ্যাক্টিভিটি এন্ড ইটস কম্পোনেন্টস। এখন ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে তো আমরা বুঝি যে আসলে গুডস এন্ড সার্ভিসেস যেগুলি বেচা কেনা হয় বায়ার্স এবং সেলারের মধ্যে। আরেকটা যেটা থাকে সেটা হলো এটা কম্পোনেন্টস। কথা হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেলে, ইন প্রসেস লেভেলে, প্রাইমারি লেভেলে অথবা সেমি প্রসেস লেভেলে যে জিনিসগুলি আছে সেগুলিও কোনো কোনো সময় অ্যাকাউন্টিং এ আনতে হবে। এখন এই জন্য এখানে 3টা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর ক্যারেক্টার দেখানো হয়েছে। বলা হচ্ছে অ্যাকাউন্টস শোয়িং দ্য লেভেলস অফ টোটাল ইনকাম এন্ড স্পেন্ডিং ইন বাংলাদেশ ইকোনমি অর এনি কান্ট্রি ইকোনমি। 2 নম্বর হচ্ছে allow us to evaluate the performance of the economy of Bangladesh and to compare it with other nations economy. Third হচ্ছে help government policy makers find ways to improve the economy. এখন এই যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং আমরা বলছি ক্যালকুলেট করার পরে আমরা এটা অ্যাকাউন্টিং করতে হয়, তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলিকে কনসিডার করব এবং যে সমস্ত কম্পোনেন্টস গুলি আছে ইকোনমিক অ্যাক্টিভিটিস এর যে বিভিন্ন স্তর আমরা যেটা বলি বা বিভাজন যেটা বলি অথবা একটা পার্ট বলি সেটাকেও আমরা এখানে নিয়ে আসবো। এই ইনকাম অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্যটা কি?
যে বাংলাদেশের কথা যদি আমরা বলি যে বাংলাদেশে আসলে টোটাল ইনকাম লেভেল কত এবং স্পেন্ডিং কত, এবং ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং আমাদেরকে আরেকটা কি সুযোগ দেয়, allow us to evaluate the performance of the economy to compare with the other economy. তাহলে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংটা আমরা করব কি কারণে, ইকোনমিক অ্যাক্টিভিটি এবং তার কম্পোনেন্টস গুলি থেকে আমার তথ্যগুলি নেব, নিয়ে সেটা আমি অ্যাকাউন্টিং এর ভিতরে ঢুকাবো, এবং ঢুকাইলে আমি ওখান থেকে 3 ধরনের সুবিধা পাবো। এক নাম্বার হলো আমি ন্যাশনাল ইনকাম লেভেল যেটা এবং স্পেন্ডিং লেভেল যেটা, সেই এই স্তর লেভেলটাকে আমরা পরিমাপ করতে পারবো। এবং 2 নাম্বার হলো আমার যে পারফরমেন্সটা কিরকম। ইকোনমি কিন্তু ব্যাডলি পারফর্ম করতে পারে কিভাবে, যেমন আমাদের এখানে কিন্তু যদি আমরা এইভাবে ধরি যে এখানে অবৈধভাবেও কিন্তু ব্যবসা হচ্ছে, অবৈধভাবেও মুনাফা হচ্ছে, ভেজাল সামগ্রী বেচা কিনা করেও কিন্তু মুনাফা হচ্ছে। ভেজাল সামগ্রীর জন্য যে প্রতিষ্ঠান সেটাও কিন্তু সরকার রেজিস্ট্রেশন আছে, সরকারকে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সরকারের কাছে কিন্তু ট্রেড লাইসেন্স নেয়, সবকিছু করে। কিন্তু এইটা আমরা যদি ইভালুয়েট করি যে পারফরমেন্সটা আমাদের ভালো কিনা, অর্থাৎ এই ধরনের ফার্মস বা অর্গানাইজেশন তো লঙ্গার টার্মে টিকে থাকতে পারবে। সুতরাং আমরা যখন ব্যাডলি পারফর্ম করার মতো কোনো প্রতিষ্ঠান যদি থাকে, যেমন যে সমস্ত কারখানাগুলিতে ভালো প্রোডাক্টের প্রডিউস করে না, ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ মার্কেটের সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে তাদের সাস্টেনেবিলিটি খুব কম, তারা দ্রুতই নিঃশেষ হয়ে যাবে, তার মূলধন শেষ হয়ে যাবে, আমার দেশেরও ক্ষতি। সুতরাং আমি যেই ধরনের প্রতিষ্ঠান আমার দেশে থাকার দরকার নাই, যেটা পারফরমেন্সটা এত পুয়ার হয়ে যেতে পারে যে ইন্টারন্যাশনাল আমি বাহির থেকে আমদানি করাটা বরং আমার জন্য মঙ্গলজনক হবে, আমার দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে তাকে টিকিয়ে না রেখে বরং তাকে বন্ধ করে দেওয়াটা ভালো হবে। আমরা ক্যাসিনোর ব্যবসা দেখলাম, আমরা বিভিন্ন ধরনের নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোঁজ খবর পাই, ভেজাল জিনিস তৈরি করে, ভেজাল সামগ্রী বিক্রি করে, ভেজাল জিনিস বিক্রি করার জন্য ভালো কন্টেইনার, অরিজিনাল কন্টেইনার আনে, ভিতরে ভেজাল জিনিস দিয়ে বিক্রি করে। সো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর মাধ্যমে বের হয়ে চলে আসে যে ইন্ডিভিজুয়াল ফার্মস এর অ্যাক্টিভিটিস গুলি চলে আসে। আরেকটা হলো হেল্প গভর্নমেন্ট পলিসি মেকারস টু ইমপ্রুভ দা ইকোনমি। আসলে আলটিমেটলি তো গভর্নমেন্টের যারা পলিসি মেকারস তারাই কিন্তু প্রাইভেট সেক্টর বলি বা গভর্নমেন্ট সেক্টর বলি অথবা অটোনোমাস সেক্টর বলি অথবা আমরা যেটা বলি সেমি অটোনোমাস গভর্নমেন্ট বডিজ গুলির কথা বলি, আলটিমেটলি গভর্নমেন্টকে হ্যাজ টু মেক দ্য পলিসি, ইম্পোর্ট পলিসি বলি, এক্সপোর্ট পলিসি বলি, অথবা দেশের ভিতরে ব্যবসা করার জন্য কম্পিটিশন পলিসির কথা বলি, কনজিউমার প্রোটেকশনের কথা বলি, অথবা আমরা ব্যাট আইটি রিলেটেড যে সমস্ত রুলস রেগুলেশনের কথা বলি, অথবা আমরা কত ফি ধার্য করব, কত টাকা কোম্পানির উপরে কর ধার্য করব, অথবা আমরা বিএসটি এর মাধ্যমে কাদেরকে লাইসেন্স দেব কাদেরকে দেব না, এই সবগুলি কিন্তু আসলে সরকারের রেগুলেটরি বোর্ডের কাজ। সুতরাং গভর্নমেন্টকে যখন ডিসিশন নিতে হয় তখন এই ডিসিশন গুলি যদি অ্যাকাউন্টিংটা ঠিক মতো, অ্যাকাউন্টিং এখানে আসলে মেইনলি ডাটা ফোকাস, ডাটা ড্রিভেন ডিসিশন নেয়, যে ডেটা শুড বি available to the government in a correct form. ডাটাটা কি? ডাটা ইজ নাথিং বাট এ ফ্যাক্টস। এই ফ্যাক্টসটাকে যখন আমরা প্রসেস করি, এটা আনস্ট্রাকচার্ড ফর্মে থাকে, এটাকে কালেকশন করে যখন এটাকে আমরা মিনিংফুল ওয়েতে প্রেজেন্ট করি তখন এটা ইনফরমেশন হয়, এবং এই ইনফরমেশনের ভিত্তিতেই কিন্তু পলিসি মেকিংটা হয়। এবং সেই পলিসিটা যদি প্রুডেন্ট করা যায়, ডাটা বেসড ইনফরমেশন তৈরি করে সেই ইনফরমেশনের ভিত্তিতে যদি আমরা পলিসি তৈরি করি, তাহলে আমার ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং সামনের দিকে
আমি ভালোভাবে ক্যালকুলেট করতে পারবো, এবং সেই অ্যাকাউন্টিং এর ভিত্তিতে আমার যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন হবে, দ্যাট উইল বি মোর অ্যাকুরেট অ্যান্ড মোর রিলায়েবল। যদি মোর অ্যাকুরেট অ্যান্ড মোর রিলায়েবল না হয়, তাহলে কিন্তু আমরা গোজামিল দিয়ে মিথ্যা একটা আত্মপ্রসাদ লাভের চেষ্টা করব। ছোটকালে যেরকম ওই যে বাচ্চারা রান্না করে খাইলাম, পাত্রের মধ্যে নেয় বা ইয়ের মধ্যে প্লেট নেয়, এই বিরিয়ানি খাচ্ছি, এখন এই খাচ্ছি, আমরা মানে মিশে মিশে খাওয়ার একটা ভান করে আমরা যে করি, তাহলে আলটিমেটলি যদি এগুলি না থাকে, যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং ক্যালকুলেশন যদি না থাকে, এটার গুরুত্ব না থাকে, এবং এটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে, এবং এটার যদি ডাটা এন্ড ইনফরমেশনটা যদি মিনিংফুল হয়, যদি না করতে হয়, তাহলে কোনো লাভ। তাহলে আমরা এই ন্যাশনাল ইনকাম কাকে বলে সেটা দেখলাম, এটার গুরুত্ব দেখলাম, তারপরে হচ্ছে এটার ফ্লোটা কিভাবে হয় সেটাও দেখলাম। দুইটা মেজর প্লেয়ার থাকে। তারপরে আমরা অ্যাকাউন্টিং এর উপর গুরুত্ব দিই। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং ক্যালকুলেশন কেন গুরুত্ব, পরীক্ষা কিন্তু থাকে। এবার আমরা আসলাম জিডিপিতে। এটা আসলে ন্যাশনাল, আমি আগে কিন্তু জিডিপি আলোচনা করতে পারতাম, জিডিপি পরে কিন্তু আমরা ন্যাশনাল ইনকামে আসতে পারতাম। আমি ইচ্ছা করি ন্যাশনাল ইনকামটাকে আগে নিয়ে আসছি, কারণ হলো জিডিপি থেকেই কিন্তু আমরা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং করে থাকি। এখন ওই জিনিসগুলিকে যদি আসলে আমাদের ঠিক মতো করতে হয়, তাহলে আমার জিডিপি ক্যালকুলেশন করতে হবে। জিডিপিটা কি? জিডিপিটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমি আবারও যাই যে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে ম্যাক্রো ইকোনমিক কনটেক্সট। আমরা কিন্তু আজকে যে আলোচনাটা করছি এটা ম্যাক্রো ইকোনমিক কনটেক্সট। এখন জিডিপিটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা কিভাবে মেজার করা হয়? It is the total market value of all final goods and services produced within a country in a given period of time. তাহলে এখানে ন্যাশনাল ইনকাম আর জিডিপির মধ্যে পার্থক্যটা কি? ওখানেও কিন্তু আমরা বলেছি the value of final goods and services produced within the country in a given period. আর এখানে শুধু এখানে একটা কথা লাগেছে, টোটাল মার্কেট ভ্যালু। ওখানে কিন্তু মার্কেট ভ্যালু কথাটা বলে নাই, ওখানে আসলে অ্যাকচুয়াল ভ্যালুর কথাটা বলা হচ্ছে। আর এখানে এসে বলা হচ্ছে মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস প্রডিউসড উইদিন এ কান্ট্রি ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম। এখন মার্কেট ভ্যালুটা কিন্তু ইন্টারন্যাশনাল কনটেক্সট না, ন্যাশনাল কনটেক্সটে, লোকাল কনটেক্সটে। এটা কিভাবে মেজার করা হয়? জিডিপি মেজার করার অনেকগুলি ওয়েজ আছে। এটা বলা হচ্ছে আউটপুট ইজ ভ্যালুড এট মার্কেট প্রাইস। অর্থাৎ উৎপাদনটা যেটা হয় এটা বাজার মূল্য দ্বারা নির্ধারিত হয়। এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট দিয়ে নির্ধারিত হয়। এটা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে তাই। আমরা যখন ইয়ে করি, নেট ইনকাম বের করি, ন্যাশনাল ইনকাম বের করার সময় কিন্তু আমরা কস্ট প্রাইসটা ধরি, মার্কেট প্রাইসটা ধরি। অ্যাকাউন্টিংও তাই, আমরা কস্ট প্রাইসটা ধরি, আমরা মার্কেট প্রাইস ধরি না, কারণ মার্কেট প্রাইস ইজ নট দ্য রিয়েলাইজড প্রাইস। এটা রিয়েলাইজড না, সেটা রিয়েলাইজড মানে যতক্ষণ পর্যন্ত আমি বিক্রি না করছি ততক্ষণ পর্যন্ত এটা অ্যান্টিসিপেটেড, এটাকে আমরা বলি যে ধারণাগত একটা মূল্য। কিন্তু এটা যখনই হস্তান্তরিত হবে, লেনদেনটা কমপ্লিট হয়ে যাবে, আমাকে টাকা দিবে, আমি 10 টাকা মার্কেট ভ্যালু বলছি, কিন্তু 10 টাকা যখন আমার হাতে আসবে তখন বলে দিবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি আসলে মানে ইট ইজ সোল্ড ইন এ টাকা 10। আনটিল এন্ড আনলেস ইট ইজ সোল্ড আউট, ট্রানজাকশন ইজ কমপ্লিটেড, আমরা এটাকে কিন্তু বলতে পারবো না যে এটা রিয়েলাইজড প্রাইস। তাহলে মার্কেটে একটা জমির দাম আছে 5 কোটি টাকা, কিন্তু এটা বিক্রি হয় না, এটা সবাই দামাদামি করতেছে। কেউ 2 কোটি, কেউ 3 কোটি, কেউ 3.5 কোটি, কেউ 4 কোটি, কেউ 5 কোটি টাকা বলছে। কিন্তু আলটিমেটলি যখন এটা
ট্রানজেকশন কমপ্লিট হবে তখন যে প্রাইসটা হবে দ্যাট উইল বি রিয়েলাইজ প্রাইস। তার আগ পর্যন্ত কিন্তু অ্যাকাউন্টেন্টরা কখনোই ওই মূল্যটাকে যে 5 কোটি টাকা বলা হচ্ছে সেই কিন্তু ওই মূল্যটাকে বইতে দেখাবে না। হ্যাঁ দেখাবে, সেটা অন্য কারণে দেখাবে যে মার্কেট প্রাইস বেসিস দেশে কোনো অ্যাকাউন্টস করে রাখতে চায় তাহলে সেটা তখন সে ক্যালকুলেশন করবে, কিন্তু সেখানে নেট প্রফিট ক্যালকুলেশনের জন্য সেটা কাজে মানে তার ডিসিশন মেকিং এর জন্য অন্য কারণে সেটা দরকার হবে। এখানে জিডিপিতে বলা হচ্ছে যে এটা মার্কেট প্রাইস। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার কেন মার্কেট প্রাইসটা ধরা? আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো যে মার্কেট প্রাইসটা কেন ধরা। ইট রেকর্ডস অনলি দ্য ভ্যালু অফ ফাইনাল গুডস। এটা এর ক্ষেত্রে ফাইনাল গুডস, এখানেও ফাইনাল গুডস, ঠিক আছে, নট ইন্টারমিডিয়েট গুডস। এখানে ইন্টারমিডিয়েট গুডস ধরা হয়। এখন ইন্টারমিডিয়েট গুডস কি এটা আমাদের বুঝতে হবে। ইন্টারমিডিয়েট গুডস হলো যেটা ফার্দার প্রসেসিং করে ফাইনাল গুডস এর জন্য কাজে লাগে, কারণ এটা একবারে কাউন্ট করতে হবে, না হলে ডাবল কাউন্টিং এর অসুবিধা তৈরি হবে। যেমন আমি বিল্ডিং তৈরি করছি, আমি যদি রডের দাম একবার ধরি আবার বিল্ডিং এর দাম আবার ধরি, তাহলে রড সহ যে বিল্ডিংটা তৈরি হয়েছে তাহলে এখানে ডাবল কাউন্টিং হয়ে যাবে, রডের দাম দুইবার ধরা হয়ে যাবে। এই জন্য আমরা এইটা বিল্ডিং এর জন্য আমার যে রডটা যেটা বা আমার স্টিল যেগুলি আমি ব্যবহার করি সেটাকে আমি ইন্টারমিডিয়েট গুডস ধরবো। কিন্তু যদি শুধুমাত্র রড ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে আমরা বলি যে তার জন্য কিন্তু ফাইনাল গুডস, বাট যিনি এটা কিনলেন, কিনে বিল্ডিং তৈরি করলেন বা কনস্ট্রাকশন কাজের জন্য, তার জন্য ইন্টারমিডিয়েট। সুতরাং সে এই রডের দাম একবার আর বিল্ডিং এর দাম আবার দুইবার ধরতে পারে, ডাবল কাউন্টিং সমস্যা হবে। আচ্ছা, ইট ইনক্লুডস বোথ ট্যানজিবল গুডস এন্ড ইনট্যানজিবল সার্ভিসেস। কিছু জিনিস আছে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, আবার কিছু আছে ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট ইট ইজ অলসো ট্রানজেক্টেড। ডাক্তার কিন্তু প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, দেখছে, রুগী দেখছে, হ্যাঁ, এইগুলিকে ইনট্যানজিবল সার্ভিসেস এর মধ্যে আনা। ইট ইনক্লুডস গুডস এন্ড সার্ভিসেস কারেন্টলি প্রডিউসড। এটা অবশ্য ডেফিনিশনে বলা আছে যে উইদিন এ গিভেন পিরিয়ড, মানে কারেন্ট পিরিয়ডের। এটা কিন্তু এর আগের বছরেরটা কিন্তু আসবে না, একেবারে কারেন্ট ইয়ারেরটাই এখানে ইনক্লুড। ইট মেজার্স দ্য ভ্যালু অফ প্রোডাকশন উইদিন দ্য জিওগ্রাফিক কনফাইন্স অফ দ্য কান্ট্রি। ওই যে আমি যেটা বললাম যে এটা কিন্তু অন্য দেশের মার্কেটটাকে কনসিডার করবে না। বাংলাদেশের ভিতরে যে মার্কেট, বাংলাদেশের টেরিটরির ভিতরে যা যে দাম দস্তুর ঠিকঠাক করা হয়, ঠিক সেটার ভিত্তিতে এটার দাম ধরা হবে, সেটার ভিত্তিতে এটা মার্কেট প্রাইস ধরা হবে। এবং এই টেরিটোরিয়াল যে বাউন্ডারি আছে বাংলাদেশের, অর্থাৎ ভৌগোলিক সীমানা আছে, সেই সীমানার ভিতরেই কিন্তু এটার মূল্যটাকে ধরা হবে এবং এটার ভিতরে কিন্তু উৎপাদনটা হলে তখন সেটা কাউন্ট হবে। এটা বিদেশে উৎপাদন হয়ে বাংলাদেশে এসে ঢুকলো, এটা কিন্তু হবে না। বিদেশে উৎপাদিত হয়ে বাংলাদেশে আসলে সেটা ইম্পোর্ট আইটেম হিসেবে এটা অন্যভাবে কাউন্ট হবে, সেটা জিডিপির ক্যালকুলেশনের মধ্যে আসবে না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস স্যার হচ্ছে যদি সাপোজ গত বছরে আমার কিছু ওয়ার্কিং প্রসেস ছিল, এটা এই বছরে ফিনিশড রূপান্তর হলো, তাহলে কি ওটা এই বছরের ধরা হবে? গত বছরের ওইটা যদি এই বছরে আমার প্রোডাকশনের মধ্যে সেটা গত বছর তো আমি ক্লোজ করে দিলাম, তাই না? গত বছর মানে উৎপাদন, মানে গত বছরে ফুললি উৎপাদন হয়নি স্যার, মানে কিছু আংশিক উৎপাদন হয়েছে। সাপোজ একটা প্রোডাক্টের 50% উৎপাদন হয়েছে গত বছরে, আর এই বছরে 50% বা বাকি 50% থেকে এখানে কাউন্ট হবে। তার মানে ওই 50% গত বছরে হয়েছিল, গত বছরে ধরবে এটা না, পুরোটা আসবে না, ওইটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। ওইটা ওইখানে ওই যদি 50% ধরা হয় তাহলে 50% বা ওই মার্কেট ভ্যালু ধরে ওখানে ক্লোজ করে দেওয়া হবে। বাকি 50% এই বছরের মার্কেট প্রাইসে কনসিডার করে সেটাকে জিডিপি ক্যালকুলেশনে আনা। কিন্তু স্যার এখানে বলো যে ফাইনাল গুডস বললো না, ওই তো ফাইনাল গুডস, তো এখানে তো এটা তো আবার প্রসেসিং এ যাবে, সেইটা তো ফাইনাল গুডস এর কথাই বলছে। এখানে যদি গত বছরে আমার একটা বিল্ডিং কনস্ট্রাকশন শুরু হলো, আমি অন্য প্রোডাকশনে নাই গেলাম, তাহলে এইটাকে আমরা তো ফাইনাল গুডস হলো না, তাই না? বিল্ডিং কনস্ট্রাকশন বলতে
এটা বাস উপযোগী না হওয়া পর্যন্ত এটা ফাইনাল গুডস না। তাহলে এই বিল্ডিংটা গত বছর ডেভেলপার কমপ্লিট করলেন, সে কিন্তু এটা মার্কেট প্রাইস অনুযায়ী ওই বছরের ইনকাম অ্যাকাউন্টিং, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এবার জিডিপিতে সে শো করলো না, সে শো করলো কি এই অর্থ বছরে এসে। গত বছর সে কিন্তু এটা করতে পারবে না, কারণ যতক্ষণ পর্যন্ত না যে ফাইনাল গুডস হিসাবে এটাকে রিকগনাইজ না হবে। ঠিক আছে, সুতরাং কিন্তু আপনি স্যার আপনি যে বললেন না যে manufacturing 50% গত বছর হলে পরে গত বছর 50% ধরবে। হ্যাঁ 50% যদি তার এখানে সেল হয়ে যায়, একটা কথার কথা 50% সেল হয়ে গেল, তাহলে 50% তো ফাইনাল গুডস চলে যাবে। আচ্ছা, মানে আমি বলছিলাম যে সেল না হলে, তার মানে সেল না হলে পরে ওটা ধরা যাবে না স্যার। না যদি ওটা তো আমি ধরতে পারবো না, ওটা তো আমি ফাইনাল গুডস ধরতে পারবো না, কারণ ইট ইজ নট কমপ্লিটেড দ্য ট্রানজেকশন। আমরা যদি 50% সেল হয়ে যায় তাহলে 50% ভালো কথা। অনেক সময় আমরা তো জমি মধ্যে সাইনবোর্ড লাগাই দিয়া ইট গাঁথার আগেই, রড গাঁথার আগে, ফায়ারিং করার আগে কিন্তু বিক্রি করে ফেলি, করি না? আমাদের দেশে জি তো স্যার। রিয়েল এস্টেট কোম্পানিগুলো এরকম করে, মানে আসলে তো যাদের কাছে বিক্রি করে তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নেয়, বাট তারা কি কখনো সেটা শো করতে পারে জিডিপিতে? এটা সরকারও কাউন্ট করে না এবং এটা দেখাইতেও পারে না, দেখানো সম্ভব হয় না। তাদের জন্যই অসুবিধা, কারণ তারা এটা ইনকাম হিসাব দেখাইলে তো তার ইনকাম ট্যাক্স চলে আসবে, সুতরাং তারাও দেখায় না, সরকারও এটা কাউন্ট করে না। আলটিমেটলি বিল্ডিং তৈরি হবে, এন্ড ইউজারের কাছে হ্যান্ড ওভার করবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, দেন ইট উইল বি দ্য ফাইনাল আনটিল ইট ইজ in the processed level. It is not the final goods. So final goods যখন হবে, এখন এটা যদি 30% বা 40% হয় তাহলে 40% কাউন্ট হবে আর বাকিটুকু পরের বছরে চলে যাবে। ঠিক আছে? জি স্যার। স্যার ওই যে আগের স্লাইডের প্রথমটা একটু আরেকটু বদলে ভালো হতো। আগের স্লাইডে যে আউটপুট ইজ, এই যে স্যার যে output is valued at market price. স্যার একটা কথা বললেন না যে স্যার যে যদি রড একবার কিনা হলো বিল্ডিং করার সময়, তো স্যার অনেক কোম্পানি মিলে সব মিলে একটা বিল্ডিং এর ভ্যালু ধরা হলো, কিন্তু যে বিক্রি করলো হচ্ছে রডটা, সে তো স্যার রডের ভ্যালু একবার কাউন্ট করলো, তার কাছে ফাইনাল গুড হয়ে যাচ্ছে। আর বিল্ডিং তৈরি করলে সে আবার ধরলো, এই বিষয়টা স্যার একবার বলুন। না, এখানে বিল্ডিং তৈরি করলে এটা তো একটা আউটপুট হবে, তাই না? বিল্ডিংটা কি রিয়েল এস্টেট কোম্পানির কাছে একটা আউটপুট, তাই না? এখন এইটা ফাইনাল গুডস কখন হবে? ফাইনাল গুডস হবে যখন এটা আমি এন্ড ইউজারের কাছে সেল করব, এন্ড ইউজারের কাছে হস্তান্তর করব। এটা সেল ডিড হতে পারে, নাও হতে পারে, এন্ড ইউজারকে দিলাম, এন্ড ইউজার আমাকে মার্কেট প্রাইসে এটা কন্ট্রাক্ট করলো, তাও কিন্তু হয়ে যাবে। তো কাজেই এখানে এন্ড ইউজারের কাছে যেই পর্যন্ত না রিয়েল এস্টেট কোম্পানি এটা কোনো না কোনো ভাবে ট্রান্সফার করার প্রক্রিয়া না যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ফাইনাল গুডস হবে না। এবং আমরা এন্ড ইউজারের কাছে যেটা যাবে সেটাকে আমরা মার্কেট প্রাইস ধরেই কিন্তু, এভারেজ মার্কেট প্রাইস ধরেই কিন্তু আমরা এটা কনসিডার করি। কারণটা হলো কি, এখানে অ্যাকচুয়াল প্রাইসটা কেন ধরা হয় না, এটা তো আপনারা প্রশ্ন করেন না। এখানে অ্যাকচুয়াল প্রাইসটা ধরা হয় না জিডিপি ক্যালকুলেশনের সময়। এর কারণটা হলো যে কস্ট প্রাইসটা কিন্তু আসলে জিডিপিতে আসে না। কারণ হলো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর সময় আমরা এটা যখন এই যে আমরা যেটা বলি যে এটা এখানে জিডিপি ক্যালকুলেশনের সময় কিছু কিছু পণ্য আছে যেটা উৎপাদন হয়েছে, কিন্তু যেমন আমার কারখানার মধ্যে অনেক
কাপড় টেক্সটাইল মিলে উৎপাদন হয়ে গেল, তাইলে এটা ফাইনাল গুডস রূপান্তরিত হয়ে গেল। এখানে ফাইনাল গুডস মানে কিন্তু হস্তান্তর না, এখানে ফাইনাল গুডস মানে হচ্ছে যে এটা আমার একেবারে বিভিন্ন প্রসেসিং হয়ে তুলা থেকে শুরু করে সুতা, সুতা থেকে উইভিং এরপরে আমি এটা কাপড়, কাপড় থেকে আমি এটা এখন বিক্রির জন্য গার্মেন্টস কারখানার কাছে বিক্রি করার জন্য আমি সেই অবস্থায় রেখে দিলাম, পেন্টিং করে কালার টালার করে সব কিছু, এটা ফাইনাল গুডস। এটা আমি টেক্সটাইল কোম্পানি, আমার জন্য এটা ফাইনাল। এইখানে ঠিক আছে, এখানে যে ব্যক্তি ভোক্তার কাছে দিতে হবে এরকম না, এখানে ভোক্তা বলতে এখানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি হচ্ছে ভোক্তা। ওই ক্ষেত্রে আমরা এখানে তার যে বাজার মূল্য সে নির্ধারণ করে সে কিন্তু তার ওই পণ্যটার মূল্য তৈরি করে মূল্য তৈরি করে কিন্তু গভর্নমেন্টের কাছে সাবমিট করে যে সে কত টাকার মূল্যের পণ্য উৎপাদন করেছে, এটার মার্কেট ভ্যালু ধরেই সে কিন্তু এটা ক্যালকুলেট করে। এটা গভর্নমেন্টও মার্কেট ভ্যালু ধরবে, সেও মার্কেট ভ্যালু ধরবে। এটা কিন্তু তার অ্যাকাউন্টিং পারপাসে না, তার নিজস্ব অ্যাকাউন্টিং এর জন্য না, এটা গভর্নমেন্টের কাছে ধরবে। এখন কেন গভর্নমেন্ট এটা ধরে, এটা কারণটা হলো গভর্নমেন্ট তো আর ইন্ডিভিজুয়াল কেস টু কেস বেসিস এরকম নিয়ে আসে না। গভর্নমেন্ট একটা এভারেজ বলে যে এবারের এতগুলি টেক্সটাইল মিল আছে, তারা এত মানে পরিমাণ কাপড় উৎপাদন করেছে এবং সেই উৎপাদিত পণ্যের তারা একটা এস্টিমেটেড মার্কেট প্রাইস ধরে সেটাকে ক্যালকুলেশন করে, তখন সেটা কিন্তু ইনক্লুড করে। কারণ সেখানে রিয়েল কস্ট ধরতে গেলে সেখানে ওই রিয়েল কস্টটা পাওয়া খুব টাফ, সুতরাং তারা একটা এস্টিমেটেড মার্কেটের ভিত্তিতে একটা মূল্য নির্ধারণ করে, সেটাই এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর সাথে এখানে পার্থক্য। স্যার আরেকটা বিষয় যে স্যার একই বছরে স্যার সাপোজ একটা কোম্পানি রড বিক্রি করলো, ওই বছরে ওই রড সহ আরো যা বিল্ডিং এ কম্পোনেন্ট লাগে সব একই বছরে বিল্ডিং তৈরি কাজ শুরু করে ওই বছর শেষ করে ফেললো, তাহলে ওই রডের ভ্যালু একবার বিক্রি করলো, সে তার কাছে একবার ধরলো, তাহলে কি স্যার এটা তো রড যে উৎপাদনকারী তারটা, সেটা কিন্তু তো রিয়েল এস্টেট কোম্পানির কাছে তো সে রডের ভ্যালু একবার ধরলো, আবার বিল্ডিং এর ভ্যালু আবার ধরলো, সে করতে পারবে না, রিয়েল এস্টেট কোম্পানি করতে পারবে না। রড কোম্পানি তো ঠিক আছে, রড কোম্পানি তো তার এটা বিক্রি করছে, ঠিক আছে, তার জন্য ভ্যালু ঠিক আছে, কিন্তু যে বায়ার সে তো কিনেছে এটাকে আরেকটা ফিনিশ গুডস তৈরি করার জন্য, এটাকে ব্যবহার করার জন্য কিনেছে, সুতরাং রডটা কিনেছে বিল্ডিংটা তৈরি করার জন্য, সুতরাং সে কিন্তু রডের মূল্য আলাদা আবার বিল্ডিং এর মূল্য আলাদা ধরতে পারবে না, তাহলে ডাবল কাউন্টিং হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে প্রবলেমস উইথ দা মেজারমেন্ট অফ জিডিপি, যেটা আসলে আমরা আলাপ করতেছিলাম যে এখানে আসলে তর্ক বিতর্ক কিন্তু এরকম অনেক হয়। এটা ইকোনমিস্টরাই বলে যে এই কেউ বলে যে 8% গ্রোথ, কেউ বলে যে না এই গ্রোথ 8% না, এটা যদি ঠিক মতো মার্কেট ভ্যালু দিয়ে ধরা হয় তাহলে এটা এত হবে, এটা এত হতে পারে না। কেউ কেউ বলে যে এখানে ইনফ্লেটেড ফিগার ধরা হয়েছে, মার্কেট প্রাইস যেটা ধরা হয়েছে এটা সঠিকভাবে ক্যালকুলেশন করে করা হয় নাই, এটা এভারেজ ফিগারটা বের করা হয় নাই। তো এরকম নানান রকম বিতর্ক কিন্তু থাকে। এখন কিছু জিনিস আছে মার্কেটে আসছে, কিছু মার্কেটে আসে না। যেমন আমরা কিছুক্ষণ আগে যে টেক্সটাইল মিলের কথা বললাম, এখন বাংলাদেশে সরকারি বেসরকারি মিলে ধরে নিলাম 50টা টেক্সটাইল মিল আছে। এখন টেক্সটাইল মিলের সব কয়টার পণ্য তো আর বাজারে আসে না। হোম টেক্সটাইলের বিছনা চাদর বাজারে আসছে, যাই হোক তারা 10,000 বিছনা চাদর বা 1 লক্ষ বিছনা চাদর বানাচ্ছে, ঠিক আছে, ভালো কথা, তারা 10টা বিক্রি করছে, অথবা মার্কেটে তাদের এটা একটা প্রাইস নির্ধারিত হয়েছে, সেটাকে আমরা ক্যালকুলেট করি। যেটা মার্কেটে আসে নাই যে সমস্ত কোম্পানিগুলি, সেটাকে তো এই নন মার্কেট অ্যাক্টিভিটিস যেগুলি গুডস এন্ড সার্ভিসেস দ্যাট আর নট সোল্ড ইন দ্য মার্কেট। আবার মার্কেটে কিন্তু ফ্লাকচুয়েশন থাকে, ইনফ্লেশনের কারণে নানান কারণে কিন্তু মার্কেটে হয়। সুতরাং মার্কেট প্রাইসটা যেটা আমরা বলি, যেটা ধরে আসলে জিডিপি ক্যালকুলেশন করা হয়, যে এমনও তো হতে পারে যে ওই পণ্যটা মার্কেটেই একটা নতুন কোম্পানি, সে এখনো তার পণ্য বাজারেই উঠায়নি, কিন্তু সেটাকেও তো আমরা মানে জিডিপি ক্যালকুলেশনে নিয়ে আসছি। গুডস এন্ড সার্ভিস দুটাই হতে পারে। আরেকটা হতে পারে আনরিপোর্টেড ইনকাম,
আনরিপোর্টেড ইনকাম মানে হলো যেটা ইনফর্মাল ইকোনমিতে হয়, যেমন এই যে ক্যাসিনোর টাকা, কোটি কোটি টাকা ঘরের ভিতরে পাওয়া যাচ্ছে, এই সমস্ত ইনকাম গুলি কিন্তু এটা বৈধ হোক আর অবৈধ হোক, এবার টাকা হোক অথবা গাঁজা অথবা হেরোইন যেটাই হোক না কেন, অথবা ক্যাসিনোর টাকা হোক না কেন, এগুলি যদি মানে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে অথবা যদি এটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যেটা নির্ধারণ করে দিয়েছে যে ইনকাম স্টেটমেন্ট এগুলি দেখাইতে হবে, ইনকাম ট্যাক্সের রিটার্নের মধ্যে দেখাইতে হবে, যদি এটা রিপোর্টেড না হয়। এখন এটা প্রাইভেট সেক্টরে যে সমস্ত প্রতিষ্ঠান আনরেজিস্টার্ড, যে সমস্ত ব্যক্তির ইনকাম 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকার বেশি কিন্তু তারা রিটার্ন সাবমিট করছে না, এই ধরনের তো বহু আছে। এটা হলো যে যখন কোন ইকোনমি আসলে ডিসিপ্লিনের মধ্যে আসে না পুরোপুরি ভাবে, সেই সমস্ত ক্ষেত্রে জিডিপি ক্যালকুলেশনটা বলা হয় যে এইটা আসলে যেহেতু বাংলাদেশে ট্যাক্স দিচ্ছে এত লক্ষ লোক, কিন্তু এত লক্ষ লোক আসলে ট্যাক্সের আওতায় আসা উচিত, তার মানে আরো 10 লক্ষ লোক ট্যাক্সের আওতার বাহিরে রয়ে গেছে, তারা যাতে ট্যাক্স দেওয়ার মতো ক্ষমতা আছে, সেটা আনরিপোর্ট। ওইটা যদি মানে রুল অফ থামের ভিত্তি অর্থাৎ আন্দাজের বেসিসে যদি আমরা সেখান থেকে একটা ফিগার করি, তাহলে তো আমার জিডিপি ক্যালকুলেশন সঠিক হবে। যে এরকম ভাবে নন মার্কেট অ্যাক্টিভিটিস যেগুলি আসলে মার্কেটে যায় না, যেমন আমরা অনেক সময় হাউস হোল্ড হাউস কিপিং এর জন্য যে সমস্ত আমরা বলি যে এই এটা তো বাজারে আসলে বেচা কেনার জন্য দরদাম হয় না, যে ঘরে যারা কাজ করে, তো বিদেশে তো অনেক দেশেই খাবারের ইন্ডাস্ট্রি আলাদা, বাড়িতে কোনো রান্না বান্না হয় না, কদাচিৎ হয়তো নিজেরা পিকনিকের মতো করে একটা অ্যারেঞ্জমেন্ট করে রান্না বান্না করে খায় সপ্তাহে একদিন, উইকেন্ডের দিন, আর বাকি সময়টা কিন্তু আসলে বাহিরে বেচা কেনা হয়। ফুড ইন্ডাস্ট্রি আলাদা, তারা তৈরি করে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে ফিরে করে। তো কিন্তু আমাদের মতো দেশগুলিতে আসলে এই যে হাউস হোল্ডের যে সমস্ত গৃহ পরিচারিকা আছে বা নিজেরা যে কাজ করে, এটা কিন্তু মার্কেটে কাউন্ট হয় না, ইকোনমিতে কাউন্ট হয় না। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করি, আমি আমার কৃষি জমিতে কাজ করি, কিন্তু আমার নিজস্ব স্যালারি বা আমার নিজস্ব যে মজুরিটা সেটা কিন্তু আমি কাউন্ট করি, যার কারণে বলা হয় জিডিপি ক্যালকুলেশনটা অনেক সময় এক্সক্লুড করে ফেলে অনেক গুরুত্বপূর্ণ। হাউস হোল্ডের নিজস্ব যে কন্ট্রিবিউশন থাকে, যে কৃষক তার নিজের জমিতে চাষবাস করছে কিন্তু তার নিজের মজুরিটা দিচ্ছে না, অথচ সে যদি নিজের জমিতে কাজ না করে অন্য জায়গায় মজুরি বিক্রি করতো এবং তার এটা যদি লেবার কিনতো, তাহলে বোঝা যেত যে সঠিকভাবে এখানে ক্যালকুলেশন হচ্ছে, কিন্তু সেটা তো হয় না। নিজের সন্তানটাকে আমরা নিজেরা লালন পালন করি, কিন্তু বিদেশে দেখা যাচ্ছে যে বেবি সিটার আছে অথবা ডে কেয়ার সেন্টার আছে, সেখানে রেখে দেয়, সেখানে টাকা দিচ্ছে, সেখানে কিন্তু আলটিমেটলি এটা মার্কেটের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এই দুটো জায়গায় বলা হয় যে মেজর প্রবলেম অফ জিডিপি ক্যালকুলেশন অর মেজারমেন্ট। এটা হলো জিডিপি পার ক্যাপিটা বলতে আমরা কি বুঝি স্যার? হ্যাঁ, স্যার হচ্ছে যে যেমন বাংলাদেশে যেমন আপনি বললেন যে হচ্ছে যে নিজের জমিতে কাজ করছে সে নিজের মজুরিটা ধরছে না, মানে কিংবা যে ব্যবসায়ী ব্যবসায় কাজ করছে সে নিজের স্যালারি ধরছে না, এগুলো কি স্যার বাইরের দেশে কাউন্ট করে? হ্যাঁ, বাইরের দেশে কাউন্ট করে, বাইরের দেশে কাউন্ট করে। শুধু এরকম আমি বলতে আমাদের মতো দেশগুলি যেগুলি, এই সমস্ত দেশে তো আসলে সব মানে উন্নয়নশীল দেশগুলি সব জায়গায় কিন্তু অনুন্নত বা স্বল্প উন্নত দেশগুলিতে সব জায়গায় সমস্যা আছে, কিন্তু উন্নত দেশে এগুলি কাউন্ট। উন্নত দেশের প্রত্যেকটা নাগরিকের একটা সিঙ্গেল যে ন্যাশনাল আইডি আছে, এটা দিয়ে তার সমস্ত ডাটা এবং ইনফরমেশন সব কিছু বের করে ফেলা, সে কোথায় কখন কত টাকা মানে উঠাইছে, কত টাকা জমা দিছে, মানে there is no way to skip anything। যে সে যদি বেকার থাকে, তার যদি চাকরিটা চলে যায়, বেসরকারি কোম্পানিতে চাকরি, সে যেদিন চাকরিচ্যুত হয়ে গেছে সেদিনই কিন্তু
যে আমি নেদারল্যান্ডে ছিলাম, তা আরবাইট ব্যুরো বলা হয়, তার মানে এই কর্মসংস্থান ব্যুরো, যেটাকে ওদের দেশে বলা হয় আরবাইট ব্যুরো, মানে এটা হলো কর্মসংস্থান ব্যুরো। ওই লোকালি পৌরসভার মধ্যেই তার এই কর্মসংস্থান অফিস জেনে ফেলে যে মিস্টার অমুক, তার আইডিয়া তো সে আজকে অমুক কোম্পানি থেকে কর্মচ্যুত হচ্ছে, অর্থাৎ আজকে থেকে তার চাকরি নাই। তার মানে সে উইদিন 1 উইক সে রিপোর্ট করতেও পারে, না করলেও কিন্তু তার হিসাব ধরা হয়, এবং সে আরেকটা চাকরি না পাওয়া পর্যন্ত তার সোশ্যাল অ্যালাউন্স তাকে দেওয়া হয়। সোশ্যাল অ্যালাউন্স ঠিক ওই যে ইকুইটি বেসিসে, এখানে কোনো ধনী গরিবের কোনো বিষয় নাই, সবাই একই রকম। তো সেখানে হয়তো দেখা গেল যে সে 700 ইউরো বা 800 ইউরো সে প্রতি মাসে পাচ্ছে, আরেকটা চাকরি না হওয়া পর্যন্ত। এবং শুধু তাই নয়, সেখানে তাকে প্রতি সিবি তো থাকবেই জমা, এবং তাকে রিপোর্ট করতে হবে এই সোশ্যাল অ্যালাউন্স দিতে গিয়ে যে সে চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতেছে, অথবা তাকে অন্য জায়গায় নিয়োগের জন্য কর্মসংস্থান থেকে চিঠি দেওয়া হয়েছে যে অমুক জায়গায় এই বেতনে তুমি চাকরি করতে ইচ্ছুক কিনা। এইভাবে একাধিক অফার তাকে দেওয়া হবে। এরপর যদি সে চাকরিতে না যায়, তাহলে তার সোশ্যাল অ্যালাউন্স বন্ধ করে দেবে। মানে তুমি বসে বসে খাবা, সরকার তোমাকে টাকা দিবে আর তোমাকে চাকরি করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে, তুমি যাবা না, হবে না। আইদার ইউ হ্যাভ টু জয়েন দেয়ার অর ইউ হ্যাভ টু গিভ আপ দ্য সোশ্যাল অ্যালাউন্স। তুমি এটা বাদ, তোমাকে এখান থেকে দেওয়া হবে না। তুমি খায়া বলবা না, না খায়া বলবা, সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার এটা বন্ধ হয়ে যাবে, কারণ তোমাকে 3বার অফার দেওয়া হচ্ছে, 3বারের মধ্যে তুমি কোনোটাই গ্রহণ করো না। তো সেই সমস্ত দেশে এই সিস্টেমগুলি আছে, আমাদের দেশে নাই। এখন সেখানে কিন্তু ইভেন ব্যক্তিগত হোটেলে চাকরি করে, ব্যক্তিগত হোটেলে চাকরি করলেও কিন্তু সে যখন ওই যে ট্যাক্স অথরিটির কাছে রিপোর্ট সাবমিট করে, তখন তার যেই প্রতিষ্ঠানে কাজ করে তার স্যালারিটি সহ সে যোগ করে কিন্তু স্টেটমেন্ট সাবমিট করতে হবে, এবং তার স্যালারিটাও কিন্তু অ্যাবনর্মাল স্যালারি ধরতে পারবে না, এভারেজ মার্কেট স্যালারি যেটা সেটা ধরবে। সেখানে একটা স্ট্যান্ডার্ড ধরে দেওয়া আছে যে তোমার যদি এত আসন বিশিষ্ট রেস্টুরেন্ট হয়, তাহলে তুমি এত টাকা ম্যানেজার হিসেবে এত টাকা পাবা, যদি এত আসন বিশিষ্ট হয় তাহলে এত টাকা পাবা। এইভাবে কিন্তু লেয়ার ভাগ করে দেওয়া আছে। তার মানে হলো ওখানে কোনো সুযোগ থাকে না যে কোনোভাবে এইভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে আমি একটা 10,000 টাকার জায়গায় আমি 20,000 টাকা মালিক চাকরি করি, আমি এটা স্যালারি ড্র করলাম কেন। এখানে 15,000 টাকার উপযুক্ত হলে 15,000 টাকায় ধরতে হবে। যেমন এখন বাংলাদেশে বলা হচ্ছে যে এত স্কোয়ার ফিট হলে, অমুক জায়গায় হলে, অমুক এরিয়া হলে, এটা রাস্তার পাশে হলে এটা এত টাকা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করে তারপরে এটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। সবচেয়ে কমে দিলে সাব রেজিস্ট্রার রেজিস্ট্রি করবে না। তো ওই সমস্ত দেশে কিন্তু এরকম আছে। তো সেখানে যদি কোনো হাউস হোল্ড, কোনো গৃহ পরিচারিকা যেটা বলি আমরা, হাউস কিপিং এর জন্য যদি কোনো লোকজন রাখা হয়, তাহলে তাকে মাসে কত দেওয়া হয় সেটার জন্য কিন্তু স্টেটমেন্ট সাবমিট করতে হবে, এবং তার যে ইনকাম আছে সেই ইনকামের মধ্যে আসলে সে এইরকম রাখার এফোর্ড আছে কিনা সেটাও দেখা হয়। যে সে একজন হাউস হোল্ড ওয়ার্কার রাখলো, কিন্তু তার বেতন দেখায় দিল 3,000 ইউরো, সে 50,000 ইউরো রোজগার করে, তার গাড়ি আছে, তার বাসার খরচ আছে, অর্থাৎ তার লিভিং কস্ট সবগুলি কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফিক্স করা আছে। তার চেয়ে বেশি যদি সে ওটা দেখায় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তো সেই সমস্ত দেশে কিন্তু, যার কারণে তারা একদম আগামী 100 বছরে কোথায় যাবে, কি করবে না করবে, তাদের ওই যে ডাটাগুলি অ্যাকুরেট আসে, there is no problem with taking decision making plan. এই জন্য এই গরিবটা গরিব থেকে যাবে, এটা অনেকেই কথা বলে, কারণ ওয়াই মানে একজন ইকোনমিস্ট বলছিল গরিবরা গরিব কেন, বলে যে তারা গরিব হয়ে জন্ম নিচ্ছে এবং তাদের দেশের সিস্টেমও গরিব, এই জন্য তারা গরিব। আমরা তো এই সিস্টেম থেকে বের হতে পারছি না। মানে
গরিব ছিলাম, সেই জন্য গরিব আছি এবং গরিব থাকতে হবে যতদিন পর্যন্ত আমরা এই সমস্ত জায়গাগুলি আমাদের ক্লিয়ার না হবে। আমরা পার ক্যাপিটা জিডিপি দিয়েই আজকে শেষ করব। এরপরে আমরা জিডিপি ক্যালকুলেশনের জন্য একটা ম্যাথ দেখব। এখানে জিডিপি পার ক্যাপিটা আসলে এটা সোজা হিসাব যে আসলে একটা দেশের জনগোষ্ঠী যা আছে আর এভারেজ জিডিপি আর কি, অর্থাৎ টোটাল জিডিপিটাকে যদি আমি টোটাল পপুলেশন দিয়ে ভাগ করি তাহলে প্রতি মাথা পিছু কত জিডিপি হয় সেটা আমরা বের করতে পারি। এটা বের করা হয় যে আসলে যদি জিডিপির সাইজটা বড় হয়, পার ক্যাপিটা জিডিপি অর্থাৎ মাথা পিছু আয় যদি বাড়ে, আমরা ধরে নিই যে মানুষের লিভিং স্ট্যান্ডার্ডটা বাড়বে, অর্থাৎ লাইফ সামনের দিকে অগ্রসর হবে এবং মানুষের জীবন মান উন্নয়ন হবে। আর এটা যে যদি পার হেড জিডিপি আমরা বের করি তাহলে এটা অনেক সময় এটাও মিন করে যে আসলে আমরা যে এটার সাথে যদি লিভিং স্ট্যান্ডার্ডও বাড়ে তাহলে বলা হয় যে আমাদের ইকোনমিটা পজিটিভলি গ্রো করছে, অর্থাৎ ইতিবাচক অবদান রাখছে। তাহলে ডিস্ট্রিবিউশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ পার ক্যাপিটা জিডিপি। স্যার আইসিএমই থেকে বলছিলাম স্যার। হ্যাঁ, শেষ না? না না স্যার, মানে আগামীকাল কি একটা ক্লাস নিতে পারবেন স্যার? এক্সট্রা আপনার ক্লাস একটু পিছিয়ে আছে। হ্যাঁ, আমি তো সেটাই আমি আসলাম ফোনে কথা বলবো। আমরা কালকে পরশু 2 দিন আসলে শুক্র শনি 2 দিনই ক্লাস নিয়ে আমাদের শিক্ষার্থীদের কি অবস্থা? ওরা তো ক্লাসে আছে, ওরা স্যার সমস্যা নেই স্যার। হ্যাঁ, অন্যান্য শব্দ তো আগামীকাল পরশু 2 দিনই আমরা নিতে পারবো। তো সকাল 10টার সময় দিব স্যার? না, সকালে তো নেওয়া যাবে না, সকালে শুক্রবারে নামাজের আগে নেওয়া যাবে না। দিলে আমরা 5টা থেকে শুরু করতে পারি। স্যার 5টার সময় তো ক্লাস আছে স্যার ওদের শুক্রবারে। তাহলে শুক্রবারে ইভিনিং এ কোনো স্লট নাই? শুক্রবারে স্যার 4টার সময় 3:45-এ দিই স্যার। হ্যাঁ, 3:45-এ দেওয়া যায়। শুক্রবার শনিবার 3:45-এ স্যার। হ্যাঁ, 3:45 থেকে 5টা পর্যন্ত না? জি স্যার। ঠিক আছে স্যার। আমাদের স্যার এই স্লাইডের স্যার নামটা কি স্যার? এই স্লাইডটা স্যার পাচ্ছি না স্লাইডের এটা। হেডিংটা এটা কি আমি দিই নাই? না স্যার, একটু যদি স্যার সামনে দেখাতেন স্যার, ফন্টে যে স্লাইডটা কি নামে আছে এইটা পাচ্ছি না স্যার। ফিসকাল পলিসিটা পেয়েছি স্যার আগে। এটা হলো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং স্যার এইটা নাই স্যার, এইটা স্যার একটু কাইন্ডলি স্যার মেল করে দিলেন। 16 এবং 17। আচ্ছা ঠিক আছে, অনেক এটা আমি পাঠিয়ে দেব। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে কালকে আমরা 3:45-এ। জি স্যার। আমরা এখনই আমাদের লিংক দিয়ে দিবে। কে সাদ্দাম বলছেন না? জি স্যার, আসি স্যার। হ্যাঁ, তাহলে ওই যে 3:45-এ আমাদের লিংক দিয়ে দেন, আমরা কালকে এই সময় ক্লাসটা নেব। জি স্যার। ঠিক আছে। আর শনিবারের ব্যাপারে? শনিবারও একই টাইম স্যার, 3:45-এ। আচ্ছা ঠিক আছে, এই টাইম। জি স্যার। ঠিক আছে। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কালকে একত্রিত হচ্ছি। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।